ওকে, লাইভটা স্টার্ট হয়ে গেছে, এখনো কাউকে কিছু দেখতে তো পাচ্ছি না, একটু ওয়েট করি, আস্তে আস্তে সবাই জয়েন করুক। আমার একটু 2 মিনিটস লেট হয়েছে আই থিঙ্ক। আচ্ছা, এখনো কমেন্ট সেকশন অফ, আমি কমেন্ট সেকশন দেখতে পাচ্ছি না। আচ্ছা, সুরজিৎ লিখছে এসে গেছি, ওয়েলকাম। নবনীতা দাস চক্রবর্তী লিখছে হাই। আচ্ছা, রূপসা বিশ্বাস ওয়াচিং। অমৃতা অরিত্র চ্যাটার্জি লিখছে হাই দি, হ্যালো। সৃজিতা দে লিখছে এসে গেছি। শম্পা মণ্ডল লিখছে হাই। ওকে, সো আস্তে আস্তে অনেকে এবার জয়নিংটা আমাকে শো করছে, সো সবাই আস্তে আস্তে একটু জয়েন করে ফেলো চটপট চটপট। আমি আজকে আবার চলে এসেছি অনেক গল্প নিয়ে, বাট যেটা সকাল থেকে আমার কাছে কন্টিনিউ রিকোয়েস্ট এসছে যে আমার যে চ্যানেলে আমি বেতালের যে ফার্স্ট পার্ট স্টোরিটা বলেছিলাম, দিদি সেটা তুমি আগে শেয়ার করো, তো আগে তো ওটা শেয়ার করা যাবে না। আজকে আমি ওটার সেকেন্ড পার্টটা বা এন্ড পার্টটা মানে বলবো, তো সেটা আমার নিজের যে চ্যানেলটা আছে সেখানে এই এপিসোডটা এখানে কন্ডাক্টেড হয়ে যাওয়ার পরে আমি ওখানে শিফট করব, ঠিক আছে? সো আপাতত ফেসবুকে কালকে সত্যি ভূতের গল্পে যে এপিসোডটা যাবে সেটা পোস্ট করব। অনেক রিকোয়েস্ট ছিল দিদি হোটেলের কিংবা হস্টেলের কোনো ভূতের গল্প বলো, তো আজকে আমি একটা দারুণ ভয়ের হস্টেলের ভূতের গল্প পেয়েছি যেটা আমাকে সুকন্যা পাঠিয়েছে, তো সেটা দিয়েই শুরু করব এবং তারপর এখানকার এপিসোডটা কমপ্লিট করে ওখানে আমার নিজের চ্যানেলে গিয়ে বেতালের সেকেন্ড পার্টটা আজকে বলবো, ঠিক আছে? আচ্ছা, গুড ইভিনিং এভরিওয়ান, সব ঠিক আছে। শিল্পা আমাকে কনফার্ম করে দিয়েছে, শিল্পা মজুমদার, থ্যাংক ইউ সো মাচ। সোনিয়া মিত্রা লিখছে হ্যাপি বিলেটেড অ্যানিভার্সারি দি, থ্যাংক ইউ। অপেক্ষাতে আছি সেই বেতালের স্টোরিটা। জানি সবাই সকাল থেকে আমাকে নক করেছে যে দিদি বেতালের স্টোরিটা বলো, বেতালের স্টোরিটা বলো। সো বেতালের স্টোরিটা বলবো তো, কিন্তু এই এপিসোডটা আগে কভার করে নি তারপর। তুমি কেমন আছো? শিল্পা ঘোষ, আমি ভালো আছি, খুব এক্সাইটেড। ওকে, এক্সাইটমেন্টটা আর একটু ধরে রাখো। সৌমি ঘোষ লিখছে হাই সুন্দরী, থ্যাংক ইউ। আচ্ছা, আস্তে আস্তে অনেকেই জয়েন করছে, তোমরা বাকিরাও সবাই গ্র্যাজুয়ালি জয়েন করেই যাবে। আমি চটপট বলে ফেলি যে আজকে কিন্তু আমি তোমাদেরকে 3টে জিনিস দেখাবো। অ্যাজ আই টোল্ড বিফোর যে আমি তোমাদেরকে এই শীতটা পরে থেকে অনেক কিছুর ব্যাপারে ইনফরমেশন দিয়েছি। আজকে তোমাদেরকে আমি হেয়ার কেয়ারের ব্যাপারে বলবো। অনেকেই বলছিল যদি তুমি যে বললে আমাদের হেয়ার কেয়ারের ব্যাপারে বলবে, তো কোথায় তোমার হেয়ার কেয়ার কিট? সো আজকে আমি তোমাদের 3টে জিনিস দেখাচ্ছি যেটা আমাকে অদিতি পল পাঠিয়েছে। অদিতি পুরো ভেষজ উপাদান নিয়ে কাজ করে, অলরেডি ওর স্কিন কেয়ার প্রোডাক্টসগুলো আমি তোমাদেরকে ডিসপ্লে করেছিলাম। সো সিমিলারলি এখানে দেখো 3টে প্রোডাক্ট আছে। এটা পুরোপুরিভাবে একদম জমাট বেঁধে গেছে। এটা হচ্ছে হেয়ার অয়েলটা, এটা এক্সেলেন্ট, মানে আমি নিজে পার্সোনালি ইউজ করে তারপরেই ফিডব্যাকগুলো দিচ্ছি, দেখতে পাবে অনেকটা একটু খালিও হয়ে আছে। এটা আমি স্কুপ করে বার করে নিতে হয়েছিল কারণ এখন ঠান্ডাতে ভীষণ জমে রয়েছে। সো এই যে হেয়ার অয়েলটা, এটা একটা কোকোনাট অয়েলই, মানে ভার্জিন কোকোনাট অয়েল, কিন্তু এটার সাথে ও আমাকে বলেছে যে আমি মেথি, কালো জিরে, নিম, কারি পাতা, ভিঙ্গরাজ, কেশরী পাতা, জবা ফুল, মানে সমস্ত কিছু মিক্স করে এই তেলটাও প্রিপেয়ার করে। এই যে এই সাইজটার বটলটার এখানে না এক্স্যাক্টলি লিটারটা মানে এমএলটা তো মেনশন করা নেই, তো সেই কারণে আমি তোমাদের বলতে পারছি না যে এক্স্যাক্ট অ্যামাউন্টটা কত, বাট 260 হচ্ছে এই সাইজের বটলটার প্রাইস। এটা ধরো আরো এতটা পর্যন্ত ভর্তি ছিল, ঠিক আছে? সো এটা 260 প্রাইস, কিন্তু এক্সেলেন্ট কোয়ালিটি এই হেয়ার ফল, মানে সরি এই হেয়ার অয়েলটার। ও আমাকে যেটা বলছিল যে আমি আলাদা করে বিভিন্ন রকমের হেয়ার অয়েল কিন্তু বানায় না, আমি একটা হেয়ার অয়েল বানাই যেটা কিন্তু সমস্ত চুলের যাবতীয় প্রবলেমের ওয়ান টার্ন সর্ট আউট। মানে বললো যে যদি কারো ড্যান্ড্রফ প্রবলেম থাকে, কারো হেয়ার ফল প্রবলেম আছে, কারো ধরো অন্য কোনো সমস্যা, চুল খুব বেশি পেকে যাচ্ছে, মানে সব রকম সমস্যার এই একটা সমাধান বলা যেতে পারে। তো এই হেয়ার অয়েলটা ভীষণ ভালো। এখানে ও আমাকে একটা পাঠিয়েছে পিঙ্ক পার্ল শ্যাম্পু, সরি দিস ইজ পিঙ্ক পার্ল শ্যাম্পু, এটা ও আমাকে সেন্ড করেছে। অ্যান্ড ওটার সাথে এই কন্ডিশনারটা, ঠিক আছে? কন্ডিশনারটা নাথিং টু সে অ্যাবাউট, মানে এটাতে আর কি বলবো, কন্ডিশনার যেরকম হয় সেরকমই নর্মাল কন্ডিশনার। এই কন্ডিশনারের বটলটা হচ্ছে 260, ভালো, বেশ ভালো। অ্যাজ কন্ডিশনারের থিকনেসটাও খুব সুন্দর, ক্রিমি একটা টেক্সচার আছে, চুলটা বেশ শাইন করে, তো এটা বেশ ভালো। আর তার সাথে এটা যেটা আছে এটা হচ্ছে একটা পিঙ্ক পার্ল শ্যাম্পু, এটাও আমাকে সেন্ড করেছিল, আমি ইউজ করে দেখেছি, আমি আজকে ইউজ করেছি ইনফ্যাক্ট। তো ইউ ক্যান সি যে বেশ চুলটাকে একটা সিল্কি শাইনি লুক দেয়,
বেশ ভালো, এই শ্যাম্পুটাও বেশ ভালো। তবে শ্যাম্পুর ব্যাপারে ও যেটা আমাকে স্পেসিফিক্যালি মেনশন করে দিতে বলেছে যে কারোর যদি কোনো সমস্যা থাকে চুলের, হেয়ার ফলের মানে যার বেশি প্রবলেম, বা কারোর হয়তো খুব বেশি ড্যান্ড্রফ প্রবলেম, কারোর হয়তো একটু চুল রাফ হয়ে যাচ্ছে, তো সফটনেসের দরকার আছে, তো তার জন্য এই পিঙ্ক পার্লটা, ঠিক আছে। তো আমারটা যেমন এমনি কোনো প্রবলেম ছিল না বলে ও আমাকে জেনারেলাইজ ভাবে এই পিঙ্ক পার্লটা সেন্ড করেছে, যেটা চুলটাকে সফট অ্যান্ড শাইনি করে। এরকম যদি স্পেসিফিক্যালি যার যেটা সমস্যা হবে, শ্যাম্পুটা কিন্তু কাস্টমাইজড বানায় এবং সেটা মানে ক্লায়েন্টের ওয়াইজ ও প্রিপেয়ার করে দেয়, এবং এগুলো ও সার্টিফাইড। সো প্রোডাক্টস নিয়ে এর আগেও আমি সব ডিটেলসটা তোমাদের দিয়ে দিয়েছিলাম, যে কোনো চিন্তা নেই। এমন নয় যে প্রোডাক্টগুলো, এটা কোয়েশ্চেন আসেই যে এগুলো সব সার্টিফাইড প্রোডাক্টস, তো সার্টিফাইড প্রোডাক্টস, কোনো প্রবলেম নেই, তোমরা নির্দ্বিধায় ব্যবহার করতে পারো। অ্যাডাল্টসদের ক্ষেত্রেই বলছি, বাচ্চাদের ক্ষেত্রে নারকোল তেলটা ব্যবহার করা যেতে পারে, কিন্তু সেটা তোমাদের চয়েসের উপর ডিপেন্ড করবে। যদি ইচ্ছা থাকে করতে পারো, যদি মনে করো বাচ্চার উপর এক্সপেরিমেন্ট করবো না, ডোন্ট গো ফর ইট। সো এবার আমি ওর নাম্বারটা একটু বলে দিই। আচ্ছা, এই শ্যাম্পুটার এই বটলটার দাম বোধহয় বললো আমাকে, না এটা হচ্ছে 250 আর এটা 320, ইয়েস এটা 320, 320, ঠিক আছে। এই মুহূর্তেও একটা অফার দিচ্ছে, এই তিনটে একসাথে পারচেস করলে, মানে এই কম্বোটা ও 750 তে দিচ্ছে, ঠিক আছে। 320 প্লাস 250 প্লাস 260 হচ্ছে, তো এই তিনটেকে বোধহয় ও 750 700 এরকম, প্লাস বোধহয় অ্যাড ওই তোমার ডেলিভারি চার্জেসটা আছে। তো এটা এখনো কম্বো অফার দিচ্ছে, তোমরা চাইলে পারচেস করতে পারো ওর কাছ থেকে। 8017925435, আই রিপিট 8017925435, এই নাম্বারে যোগাযোগ করে তোমরা অদিতির সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। তবে আমাকে যদি কেউ পার্সোনালি জিজ্ঞেস করে যে তিনটে প্রোডাক্টের মধ্যে কোনটা সব থেকে বেস্ট, এখনো তো এগুলো দীর্ঘদিন না ব্যবহার করলে তো বোঝা যায় না, আর এমনি তো আমার খুব একটা যেহেতু প্রবলেমেটিক কিছু ছিল না, তো সেই জন্য হয়তো আলাদা করে কিছু ফিল করিনি। বাট যেটা আমি খুব ভালো ফিল করেছি সেটা হচ্ছে এই নারকোল তেলটা। এই তেলটা কিন্তু খুব ভালো, মানে এটা যেটাও বলছে যে নানান রকম ভেষজ উপাদানের মিক্সচারেও বানিয়েছে, এই তেলটা আমি পার্সোনালি বলছি একদম হাইলি রেকমেন্ডেড, মানে খুব ভালো তেলটা। এই মানে বাকি শ্যাম্পু কন্ডিশনারটাও ভীষণ ভালো বাই কোয়ালিটি, বাট ঠিক আছে, এরকম তো তোমরা ধরো আরো অ্যাভেলেবেল পেয়ে যেতে পারো, বা তোমাদের এখন যদি স্পেসিফিক্যালি কারো কোনো সমস্যা থাকে সেটার ক্ষেত্রে কে কিরকম ফিডব্যাক পাবে সেটা তো ইউজ করে দেখতে হবে। বাট তেলটা, নারকোল তেলটা খুবই ভালো, খুবই ভালো। ওকে, সো উইন্টারে হিলের গল্প শুনতে চাই। হিলের গল্প তো রোজই বলছি একটা একটা করে, তো আগের দিন শোনোনি, আগের দিন অনেকগুলো বলেছি। তুমি খুব মিষ্টি দিদি, থ্যাংক ইউ। আচ্ছা, তাতাই ব্যানার্জি ট্যাগিং অঙ্কিতা চ্যাটার্জি, চিরঞ্জিত চ্যাটার্জি, গুড। বুলু দাস লিখছে প্লিজ টেক মাই নেম। আচ্ছা, সিনঝিনি বুলু দাসের প্রোফাইল থেকে সিনঝিনি টেক্সট করছে। আচ্ছা, দিদি কেমন আছো, লাভ ফ্রম বাংলাদেশ লিখছে মঞ্জুর। আচ্ছা, ভালো আছি, ভীষণ ঠান্ডা এখানে, আজকে প্রচন্ড ঠান্ডা পড়েছে, বেশ ঠান্ডাতে যতটা ভালো থাকা যায় ততটাই আছি, বেশ ঠান্ডা লাগছে রে। আচ্ছা, আমার কমেন্টটা একটু পড়ো দি, রত্না কুন্ডু, বেশ পড়লাম, অনেকের কমেন্ট পড়েছি, অনেকে জয়েনও করে নিয়েছে। চলো তাহলে এবার আমি স্টার্ট করছি আমার হস্টেলের গল্পটা, ঠিক আছে। ফার্স্ট যেটা দিয়ে আমি আজকে শুরু করব, আজকে এই গল্পটা আমাকে পাঠিয়েছে হচ্ছে সুকন্যা সামন্ত, রাইট। সুকন্যার এখন তোমার ব্যাঙ্গালোরে ওয়ার্কিং, ও ইঞ্জিনিয়ার বাই প্রফেশন, তো ও এখন তো ব্যাঙ্গালোরে আছে, সেখান থেকে ও আমাকে একটা এমএনসিতে জব করে পাঠিয়েছে স্টোরিটা। এটা ঘটনাটা হচ্ছে ও যখন 11-12 মানে সায়েন্স নিয়ে পড়তো, তারপরে ও বোধহয় সম্ভবত জয়েন্ট ক্রস করে ইঞ্জিনিয়ারিং কোনো একটা প্রাইভেট অর্গানাইজেশনে ঢুকেছিল। তো এইটার পেছনে একটা গল্প আছে, মানে এই যে 11-12 ওর সায়েন্স নিয়ে পড়তো, একটা সময় মানে স্টুডেন্ট হিসেবেও কোনোদিনই খারাপ ছিল না, কিন্তু ফাইনালি ওর রেজাল্টটা ভালো হয়নি এবং ও ঠিক নিজের মনোপুত জায়গাতে বলতে পারো পায়নি, ঠিক আছে। মানে যেখানে ও এক্সপেক্ট করেছিল যে আরো বেটার কলেজে ও পেয়ে যাবে, সেটাও পায়নি। তার পেছনেও কিন্তু কোথাও গিয়ে একটা ওর ব্যাক অ্যান্ড স্টোরি আছে, সেটাতে আমি পরে আসছি। আগে আমি হস্টেলের স্টোরিটাই বলি, তারপরে ছোট্ট করে ওইটা বলে দেব আমি, ওটা ওর একটা বাড়ির ঘটনা। তো যাই হোক, ওই একটা কলেজেও ভর্তি হয়, যে কলেজটা সেই বছর প্রথম মানে উদ্বোধন হয়েছিল, ঠিক আছে। তখনই ওরা হচ্ছে ফার্স্ট ব্যাচ, এবং ওর বোধহয় সম্ভবত ইলেকট্রিক্যাল ছিল। তো যাই হোক, ওই মানে পুরো যতগুলো ডিপার্টমেন্ট আছে সমস্ত ব্যাচগুলো মিলাকে, মানে ওদের যে গার্লস হস্টেল, তখন ফার্স্ট ব্যাচে ওদের টোটাল নাম্বার অফ স্টুডেন্টস যারা কিনা হস্টেলে থাকবে তারা হচ্ছে মাত্র 8 জন। ও হচ্ছে সেই কলেজটার ফার্স্ট ব্যাচ, ঠিক আছে।
তো ওই 8 জন মিলে ওরা ওখানে ওই হস্টেলে থাকবে। তা হস্টেলটার এবার একটু বর্ণনা দিয়ে দিই। হস্টেলটা হচ্ছে একটা ভীষণ পুরনো বাড়ি। দেখবে আগেকার দিনের বাগান বাড়ি টাড়িগুলো কিরকম হতো না, সেই লাল রঙের মেঝে, আর মেঝেটার চারিদিকে দেখবে এরকম ব্ল্যাক কালারের বর্ডার করা থাকতো চওড়া করে। আবার আরেকটু যারা খুব মানে শৌখিন হতো তারা কি করতো, ওই ব্ল্যাক যে বর্ডারটা তার মধ্যে সাদা রঙের এরকম ফ্লোরাল আলপনার মতন কিছু ওয়ার্ক করা থাকতো, ঠিক আছে। সো এই যে ব্যাপারটা, এগুলো কিন্তু মানে সমস্ত বাড়িতে দেখা যেত না, বিশেষ করে একটু বাগান বাড়ি, একটু জমিদারি ঘরানা থেকে যারা বিলং করে, মানে একটু যারা খুব হাই প্রোফাইল পার্সন, তাদের বাড়িতে বিশেষ করে এই ব্যাপারগুলো দেখা যেত। মানে সচরাচর সবার ঘরে যেরকম নকশা কাটা মেঝে থাকতো তা নয়, কিন্তু যাদের আর কি একটু ভালো প্রোফাইল তাদের ঘরে থাকতো। বা মাঝখানে ধরো লাল মেঝে, তো ঠিক তার মাঝ বরাবর একটা বড় করে কালো মতো স্ল্যাব বসানো, সেটার ওপরে হোয়াইট কালারের এরকম পাথর কেটে কেটে ফ্লোরাল একটা ডিজাইন করা রয়েছে, আবার সাইড দিয়ে করা আছে। এবার যাই হোক, বিল্ডিংটা হচ্ছে আজ থেকে যে বহু পুরনো বিল্ডিং সেটা বোঝা যেত। এবং একটা লম্বা টানা করিডোর চলে গেছে। করিডোরের একদম লাস্ট, মানে একদম লাস্ট বলবো না, মানে একদম লাস্ট পার্টে হচ্ছে তো ওয়াশরুমটা সোজা চলে গেলে, আর ফার্স্ট পার্টটাতে বলবো ওখানে সুপারভাইজার থাকে, যে আর কি মানে গার্লস হস্টেলের ইনচার্জ আছেন। তো উনি একদম ফার্স্ট ওই রুমটাতে থাকেন। তারপরে যে পরপর দুটো রুম, যেহেতু আমি বললাম যে ফার্স্ট ব্যাচে মাত্র 8টা মেয়ে আছে, ওরা অত বড় বড়, মানে একটা রুমে যদি ডরমেটরি সিস্টেমে কেউ থাকে তাহলে বলছে একসাথে মিনিমাম বলছে 20টা মেয়েকে আরামসে অ্যাকোমোডেট করা যায়। মানে এইরকম বড় বড় রুমগুলো, ঠিক আছে, বিরাট হল ঘরের মতন, সেই বড় বড় হল রুমের মতন, মানে স্পেস দিয়েও তুমি যদি খাট রাখো তাহলে এক পাশে আর এক পাশে দুপাশে করে, মানে সোজা রো ওয়াইজ তোমার 10টা করে খাটকে অ্যাকোমোডেট আরামসে করে দেওয়া যায়। মানে এত বড় বড় রুম, সেই জায়গাতে মাত্র 4টে করে মেয়ে, মানে বোঝা যাচ্ছে কতটা খা করতো পরিবেশটা। তারপরেও এবার বিল্ডিংটাতে একতলার যে রুমগুলো ভীষণ উঁচু লম্বা, আর তার সঙ্গে সেই বেলজিয়ামের কাঁচ দেওয়া যে লম্বা বড় বড় উইন্ডোজ গুলো হয় না, অনেক পুরনো বাড়িতে দেখবে এখনো দেখা যায়। আমরাই গত বছর যে ভুতুরে বাড়িটাতে পিকনিক করতে গেছিলাম, ওই জানলাগুলো দেখতে পেয়েছিলাম, ওই বাড়িটাতে ওরকম ছিল। ওপরের দোতলাটাতে পুরো ওইরকম লম্বা, একদম তোমার যেখানে দেওয়াল বরাবর, মানে দেওয়ালের মানে সিলিং এর থেকে কিছুটা নিচে, আবার মেঝের থেকে কিছুটা ওপরে, ওই পুরোটা বরাবর বড় বড় লম্বা উইন্ডোজ, এবং সেগুলোতে পুরো বেলজিয়াম কাঁচ বসানো। তো এইরকম একদম পুরোনো দিনের আদলের একটা বাড়ি, যে বাড়িটা মানে দেখেই ভয় লাগবে এরকম একটা ব্যাপার। আচ্ছা, তো ওটা ঢুকে সুপারভাইজারের ফার্স্ট একটা রুম লেফট হ্যান্ডে, তারপরে পরপর ওরকম বড় বড় দুটো রুম, যেখানে 4টে মেয়ে অ্যাকোমোডেটেড মানে পার রুমে, আর একদম লাস্ট এন্ডে হচ্ছে বাথরুমটা। এবার ওয়াশরুমটা কিরকম ভাবে করা, ওয়াশরুমটাও কিন্তু ওদের একটা বিরাট বড় ওয়াশরুম আছে, মানে একটা ওয়াশরুম অনেকটা বড়। অ্যাকচুয়ালি ওই বাড়িটার ওইটাই ছিল হচ্ছে মেন ওয়াশরুমটা। এবার বাকিটা কিন্তু এইরকমই হলরুমগুলোর মতন আর একটা বড় হলঘর টাইপের ছিল, মানে কম্পারেটিভলি এই দুটো রুমের থেকে একটু ছোট, কিন্তু সেগুলোকে এখন এতগুলো মেয়ে থাকবে একটা ওয়াশরুমে তো ওইভাবে সম্ভব না। তো সেই কারণে বোধহয় পরবর্তীতে এই কর্তৃপক্ষ, মানে যারা আর কি কিনেছে এইটা, তো কেনার পর তো ওখানে আর কি হস্টেল করেছে, তো এই কলেজ কর্তৃপক্ষ কি করেছে, ওই রুমটাকে তোমার এরকম ভেঙে কম্পার্টমেন্টস ওয়াইজ, যেরকম আমাদের স্কুলে মেয়েদের বাথরুমে যেরকম বা ছেলেদের বাথরুমে যেরকম ভাগ করে অনেকগুলো বাথরুম করে দেয়, তো ওরকম ভাবে প্রত্যেকটা কম্পার্টমেন্টাল বাথরুম করে দিয়েছে, ঠিক আছে। তবে ওই যে পুরনো বাথরুমটা কিন্তু অ্যাজ ইট ইজ ছিল, ওটাতে কিন্তু ওরা হাত দেয়নি, এমনি একটু মানে মডিফাই করেছে ব্যাপারটাকে, হয়তো শাওয়ার লাগিয়ে দিয়েছে বা হয়তো কমোড বসিয়ে দিয়েছে, মানে এরকম করে দিয়েছে, বাট ওই বাথরুমটাকে আর ভাঙেওনি, কিছু করেওনি। তো ওই বাথরুমটা হচ্ছে সব থেকে বড় বাথরুম সেই জন্য, কারণ ওইটাই অ্যাকচুয়ালি বাথরুম। আর বাকিগুলোতে পরপর ওই জলের লাইন করে তোমার মোটামুটি একটু স্নান করা যায়, একটু বাথরুমে যাওয়া যাবে, এরকম ভাবে ওরা অনেকগুলো বাথরুম করে দিয়েছে ওই হল ঘরটাকে ভেঙে।
তো এই হচ্ছে মোটামুটি স্ট্রাকচার ওই এটার। আর দোতলাটা এখনো আপাতত যখন থেকে গল্প শুরু হচ্ছে তখন বন্ধ, মানে দোতলায় তো কারোর দরকার পড়ে না, তো সেই কারণে দোতলাটা পুরোই বন্ধ। দোতলাটাতে ওই পুরো অতটা স্পেস জুড়ে রুম করা নেই। দোতলাটাতে ওপরে ছোট ছোট দুটো রুম আছে, কিন্তু সেগুলো একটা হল ঘরকে যদি আমি হাফ করি তাহলে মোটামুটি হাফ কাভার্ড এরকম দুটো রুম আছে। দুটো রুমের পাশে কিন্তু খোলা বিরাট বড় ছাদ, তো ছাদটা ওই মাঝে সাঝে ওরা কখনো যেতে পারে, বা সেটা ওই ইনচার্জের পারমিশন গ্রান্ট হলে তখন হয়তো ওরা উঠতে পারতো, আদারওয়াইজ ছাদ কিন্তু খোলা নয়। সামনে করিডোরের সামনে উঠোন আছে, যে জায়গাটা ওরা কাপড় জামা মেলতো ওটার জন্য ইউজ করা যেত। আর ঠিক ওদের বিল্ডিংটার উল্টো দিকে, মানে ওদের উল্টো দিকে ঠিক বলবো না, ডায়াগোনালি এল শেপে, মানে একটা এল এর লং আর্ম বরাবর যদি ওদের বিল্ডিংটা হয়, শর্ট আর্মটা বরাবর হচ্ছে প্রিন্সিপালস কোয়ার্টার। তো ওই প্রিন্সিপালের ওইখানে ঘরটা যেটা রয়েছে সেটা হচ্ছে ওই প্রিন্সিপালের যে রুমটা রয়েছে সেটা ওই এল এর শর্ট আর্ম যেটা ধরে নিচ্ছি সেইখানে বরাবর। সেটা একটা ছোট্ট এরকম বাড়ি টাইপের, মানে ছোট্ট একটা বাড়ি, কিরকম বলবো, মানে ওই আগেকার দিনের আউট হাউস টাইপের যেরকম হতো বাড়িগুলো, ওরকম টাইপের একটা ছোট্ট কনসার্ন। যাই হোক, তো ওখানে প্রিন্সিপাল সেপারেটেড, আর বাকি গার্লস রুমটা পুরো ওখানে আছে, গার্লস হস্টেলটা। আর একটা জিনিস ওরা দেখতো নোটিস করে, যে এই যে এল এর দুটো আর্ম গিয়ে যেখানে ম্যাচ করছে, মানে এই যে মাঝখানে যে কর্নারটা, ওই কর্নারটাতে ওরা গিয়ে দেখেছিল একটা না ওই মানে মুসলিম কমিউনিটির অনেকে দেখবে ওই দেখা যায় মাঝে মাঝে রাস্তাতে, মসজিদ না কিন্তু কিন্তু কি বলে ওটাকে আমি না এক্স্যাক্টলি জানি না, ঠিক আছে সরি, হ্যাঁ ওটাকে মাজার বলে না কি বলে আমি জানি না, ওই একটা খালি এরকম স্ল্যাব মতন করা আছে, তার উপরে ওই চাদর দেওয়া আছে আর কি। তো ওখানে পীর বাবারা মাঝে মাঝে আসতেন, পীর বাবারা এসে ঢুকে ওই চাদরটা মাঝে মাঝে চাদরটা চড়িয়ে দিয়ে যেতেন, এই ব্যাপারটা হতো। এটাও গিয়ে থেকেই দেখছি এটা হতো ওখানে, ঠিক আছে। ওই পীর বাবারা এসে ওখানে চাদর চড়াতো, ওইরকম একটা ঠিক ওই কর্নারটাতে ওই পোর্শনটা আছে। এবার ওদের একটা মনে ডাউট ছিল যে এটা তো কলেজ ক্যাম্পাস, তো এখানে কেন এরকম কোনো ধর্মীয় জিনিস আছে, কেননা ক্যাম্পাসের মধ্যে তো এরকম ভাবে হয়তো করতে পারে মেবি একটা মন্দির টন্দির করে দেয় অনেক সময়, কিন্তু খুব অড লুক লাগতো যে ওইখানে একটা মন্দির, এবার যেহেতু ওখানে পুজো আচ্ছার তো ব্যাপার আছে না একটা, মানে তারা আসছে, তারা চাদর লাগাচ্ছে, তো তাদেরকে রেগুলার আসতে হচ্ছে, এবার একটা সিকিউরিটির ব্যাপার আছে, কারণ ওরা কিন্তু খুব হাই সিকিউর করে রেখেছিল ওই জায়গাটাকে। কিরকম বলছে, মেন যে রাস্তাটা দিদি আমাদের হস্টেলের, ধরো মেন যে রাস্তাটা যাচ্ছে সেখান থেকে একটা পিচের রাস্তা ঢুকে যাচ্ছে, পিচের রাস্তাটা ঢুকে গিয়ে তারপরে হচ্ছে আমাদের হস্টেলের মেন গেটটা, এবার ওই মেন গেটটাতে গানম্যান থাকে, সিকিউরিটি থাকে, সেখান থেকে ঢুকে গিয়ে আর একটা বড় ওয়াল বাউন্ডারি আছে, সেই ওয়াল বাউন্ডারিটা কভার করছে আমাদের ওই হস্টেলটাকে আর ওই প্রিন্সিপালের কোয়ার্টারটাকে, তো তার ভেতরে ওই জিনিসটা, তো ওটাই ওদের ডাউট লাগতো যে এত হাই সিকিউর যখন করেছে একটা ব্যাপার, তো সেখানে এরকম বাইরে থেকে পুরোহিতই হোক বা পীর বাবাই হোক, যে কেউ কোনো ধর্মীয় মানুষই হোক না কেন, সে ভেতরে আসবে, এসে প্রত্যেকদিন পুজো চড়াবে, দিয়ে তারপর যাবে, মানে এই সিস্টেমটা কেন করা হয়েছে, যেহেতু ভেতরে গার্লস হস্টেল আছে, একটা আনকমফোর্টেবল ব্যাপার হয়তো ওদের লাগছিল, তো যাই হোক ওই ব্যাপারটা ওরা দেখতো যে ওখানে আছে, এবং সেখানে কিন্তু পীর বাবা আসতেন মাঝে মাঝে। তো এই এবার ওরা থাকতে শুরু করে প্রথমে গিয়ে। তো প্রথম আমি যেটা বললাম যে অত বড় ফ্লোরটাতে ইনচার্জের রুমে একা থাকে, সেই রুমটাও যথেষ্ট বড়, তারপরে ওই রকম বাকি দুটো রুমে পুরো খা করছে, মানে কথা বললে ইকো হতো, এতটাই স্পেশিয়াস পুরো ব্যাপারটা। তো একদিন রাত্রেবেলা ওরা প্রত্যেকে নিজেদের মতন বোধহয় কেউ হয়তো নিজের বেড সাইড লাইটটা জ্বালিয়ে হয়তো কিছু পড়ছে, বা কেউ হয়তো বয়ফ্রেন্ডের সাথে রাত্রে কথা বলছে, বা কেউ হয়তো ঘুমিয়েও পড়েছে, এরকম হয়তো হবে 12:30 একটা, কে এক্স্যাক্টলি কি করছে কি করে বলতে পারবে, কিন্তু ও বলছে আমি তখন আমার বেড সাইড টেবিলে ওই যেটা ছিল একটা ছোট বাল্বের মতন ছিল লাগানো, ওটা জেলে আমি ওই পড়ছিলাম, কিছু একটা পড়ছিলাম। বলছে হঠাৎ করে দিদি আমাদের পুরো চারিদিক তখন নিস্তব্ধ হয়ে গেছে, চারিদিকে কোনো আওয়াজ নেই, কিচ্ছু নেই। বলছে আমরা চারিদিক থেকে হঠাৎ করে মানে সবাই মিলে না চমকে উঠেছি, কি হলো বলছে ওই অতগুলো বড় বড় জানলা আর ওই অত বড় বড় দরজাগুলো মানে হঠাৎ করে একসঙ্গে বলে জানলার কাঁচগুলো এরকম ঝনঝন করে উঠলো, আর তার সাথে দরজাটাকেও না কেউ যেন এরকম ধাক্কা মেরে না, এরকম জোরে ধাক্কা মেরে পুশ করলো, তাহলে এরকম দাম করে একবার ভেতরের দিকে যেন ঠেলে এসে আবার লেগে গেল। তো
ওরা না পুরো সবাই শকড হয়ে উঠে বসেছে যে কি হলো ব্যাপারটা, আর বলে জানলার কাঁচগুলো না পুরো ঝনঝন ঝনঝন করে উঠলো। এবার অত বছরের পুরনো বিল্ডিং, ওরকম ভাবে কি হলো হঠাৎ করে, আমরা রীতিমতো থতমত খেয়ে গেছি যে কি হলো ব্যাপারটা বুঝতে পারছি না। তো কিছুক্ষণ বলে আমরা 5-10 সেকেন্ডস মতন সবাই না পুরো স্থবির হয়ে একে অন্যের দিকে চাইছি, ভাবছি যে কি হলো ব্যাপারটা, ইনচার্জকে ফোন করবো। শুরুই হয়েছে কি, আবার ফর সেকেন্ড টাইম ওরকম হঠাৎ করে মনে হলো সমস্ত কাজগুলো যেন ঝনঝন ঝনঝন করে উঠলো, আর তার সাথে ঝনঝন করে উঠলো, আর তার সাথে তোমার ওই যে দরজাটা, বিশেষ করে দরজাটা যেন মনে হলো ভেতর থেকে কেউ প্রবল জুড়ে এরকম ভাবে ঠেললে আবার দাম করে বন্ধ হয়ে গেল। এখন ভেতর থেকে দরজাগুলো লক করা, এবং বড় বড় দরজা, কিন্তু ঠিক আছে বেশ বড় বড় দরজা, সেগুলো বেশ ভারী ভারী দরজা, কাজে ওই রকম ভাবে কেউ বাইরে থেকে না ঠেললে ওরম ভাবে ভেতরের দিকে ঢুকে আবার এরকম বন্ধ হয়ে যাবে না, ঠিক আছে। আর দুপাল্লার দরজা, আগেকার দিনে যেরকম হতো দুপাল্লার দরজা, কিন্তু বড় বড় ভারী ভারী। আচ্ছা, তো এইবার ওদের তো বেশ ভয় লাগছে। এবার ওরা বলছে যে আমরা যে ইনচার্জকে ফোন করব, ততক্ষণে দেখছি ইনচার্জের বাইরে থেকে আওয়াজ আসছে। আমরা প্রথমে তো দরজাটা খুলিনি, তো পরে আমরা তড়িঘড়ি নেমে গিয়ে তখন দরজাটা খুলতে উনি দেখছি একটা কর্ডলেস ছিল ওদের, তখন বলছে যে একটা কর্ডলেস ফোন নিয়ে উনি না বিভ্রান্তের মতন আমাদের দিকে এসে তাকিয়ে আছেন, মানে সব ফাইন, মানে অল ওকে, এরম টাইপের একটা দৃষ্টি। তো উনি এবার হাতে কর্ডলেস, ফোন লাগাবেন, প্রিন্সিপালকে ফোন করবেন কি কাকে ফোন করবেন বুঝতে পারছেন না। উনি বলছেন তোমরা কি আমার ঘরে কেউ দরজা নক করেছো? তখন বলছে না, আর নক করলেও কি, কেউ তো একটা যদি কোনো প্রয়োজনেও নক করে, সে তো একটা মানে একটা ডিসেন্সি মেনটেন করে নক করবে, সে তো এরকম দুমদাম করে দরজা ঠেলবে না। আর অত ভারী দরজাটা ওরকম একজনের পক্ষে ঠেলাটাও সম্ভব না। ওরা তো তাড়াতাড়ি করে সবাই যার কাছে যা টর্চ ছিল সব নিয়ে বেরিয়ে এলো। তো উনি তাড়াতাড়ি করে সিকিউরিটিকে ফার্স্ট ফোন করলেন, সিকিউরিটি গানম্যান সবাই ভেতরে ঢুকে এসেছে, চারিদিকে চাপ্পাচড় খোঁজা হলো, কোথাও কেউ নেই, ঠিক আছে, কোথাও একটাও কেউ নেই। তো তখন উনি বললেন যে ব্যাপারটা তো বুঝলাম না কি হলো। তো ওরা বলছে তাহলে কি ভূমিকম্প হলো, যে সবকিছু এরকম ঝনঝন করে, বলছে সবই বুঝলাম, যদি ভূমিকম্প হতো তাহলে যে জানলার কাজগুলো নড়ছে দ্যাটস ফাইন, কিন্তু তাহলে দরজাগুলো ওরকম ভেতর থেকে ঠেলে কে ধরবে, মানে পরিষ্কার বোঝা গেল যে বাইরে থেকে কেউ ঠেলে ভেতরের দিকে ঢুকিয়ে আবার দাম করে বন্ধ করলো। তো এটা তো হবে না, যেহেতু ভেতরে লাগানো ছিল, জিনিসটা খুলে গেল না, জিনিসটা আবার দাম করে বাউন্স করলো। তো এই ব্যাপারটা কি করে পসিবল? তো ওরা প্রত্যেকে ভীষণ ভয় পেয়ে যায়। তো তারপর থেকে মোটামুটি সবাইকে, ওই যে ছিলেন ইনচার্জ উনি বলছেন যে দেখো আমি প্রথম, এই ঘটনাটা তো আজকেই ফার্স্ট ঘটলো, এটা এখনই যদি আমি কিছু বলতে চাই তো আমার মনে হয় না যে অথরিটি কিছু বিশ্বাসও করবে আমাদের কথা, আমরা আর কয়েকটা দিন দেখি, তারপর যদি আমাদের কোনো প্রবলেম হয় তাহলে আমি বলবো, ঠিক আছে। তো এটা একটা দিন এরকম ঘটলো, তারপরে বেশ কিছুদিন আবার সব ঠিকঠাক, কোনো প্রবলেম নেই, এমনি কোনো প্রবলেম নেই। এবার যেটা প্রবলেম আস্তে আস্তে শুরু হলো সেটা হচ্ছে যে ওরা মাঝে মাঝেই রাত্রিরে ঘুমিয়ে পড়ছে, ঘুমের পর ধরো এবার ওদের যে বাইরের বড় করিডোরটা, সেখানে একটা খুব মৃদু আলো জ্বলতো। তো সেই আলোটা যখন জ্বলতো, ধরো তখন যদি করিডোরের উপর দিয়ে কেউ মানে হেঁটে যায়, তাহলে ওই যে বেলজিয়ামের কাঁচের যে জানলাগুলো, ওগুলো তো ঘষা কাজ করা ছিল, তো সেটা দিয়ে তো পুরো পরিষ্কার বোঝা যাবে না যে কেউ একটা যাচ্ছে। তো এরকম প্রায় 3-4 জন, হয়তো ও পাশের ঘরের দুজন আর এ পাশের ঘরের দুজন, মানে কখনো ইন্টেনশনালি দেখছে বলে না, মানে বাইফল্ট তাদের চোখে পড়ে গেছে। এইভাবে দুবার 4 জন মেয়ে নোটিস করেছে এরকম যে একটা না বেশ লম্বা আকৃতি কিছু, মানে খুব লম্বা কিছু, কেউ যেন হুশ করে মনে হচ্ছে ক্রস করে চলে যাচ্ছে ওই জায়গাটা, একটু লম্বা মতন কেউ। এবার সেটা মেল না ফিমেল কি বিষয়টা সেটা ওরা বুঝে উঠতে পারছে না, কিন্তু একটা লম্বা আকৃতি কিছু, শ্যাডো একটা, এবং সেটা কিছুটা মানুষের মতোই বলা যেতে পারে, মানে মানুষের শ্যাডোর আকৃতিটা যেরকম হবে সেরকমই একটা শ্যাডো, ওটা যেন মনে হচ্ছে পাস করে যাচ্ছে। তো যাই হোক, সেটাও ওরা ইনচার্জকে 2 দিন বলে। তো ইনচার্জ বলে দেখো এখন তো সব ঠিকঠাক আছে, তো অত ভয় পেলে তো ওরকম ভাবে চলবে না, আর কদিন দেখি এই করছে। তো এবার একটা জিনিস ওরা নোটিস করছে যে প্রিন্সিপালের ব্যাপারটা, প্রিন্সিপাল মেনলি উনি স্যাটারডে সানডে ওখানে থাকতেন না, ওদের কলেজও ছুটি থাকতো, তো উনিও বাড়ি চলে যেতেন, উনি মানডে টু ফ্রাইডে শুধু ওয়ার্কিং ডেজ গুলো ওখানে থাকতেন। তো ওরা প্রথম দেখতো যে প্রিন্সিপাল মোটামুটি 10টার দিকে একদম বাইরে থেকে ডিনার করে এসে ঢোকে আর শুতে যায়।
হঠাৎ দেখছে একদিন একটা মানে ওই গার্ডকে বলে গেছেন যে তুমি না আমার বাড়ির সামনে একটা তুলসী গাছ লাগিয়ে দেবে। তো উনি একটা তুলসী গাছ লাগালেন, যেটাতে উনি প্রত্যেক দিন দেখছে সকালবেলা বেরোবার সময় ওরা জল দিয়ে বেরোচ্ছেন, আর ঠিক 10টা সাড়ে 10টার সময় যখন ঢুকছেন, আগে এটা করতেন না, কিন্তু উনি শুরু করলেন কি একটা করে ধূপ মোমবাতি জেলে বাইরে ওই তুলসী গাছটার ওখানে, হ্যাঁ, আর বা উনি হয়তো ভেতরেও ঘরে পুরো ধূপ দেখাতেন, তো উনি ধূপ মোমবাতি দেওয়া শুরু করলেন। তো তখন ওদের ডাউট হয় যে তাহলে কি স্যারও কিছু ফিল করছেন, তাহলে কি আমরা স্যারকে গিয়ে একবার বলবো আমাদের সাথে কি হয়েছিল। তো ইনচার্জ ওই একই কথা বলছে, দাঁড়াও তোমরা বড্ড ইমপেশেন্ট, একটা দিন একটা ঘটনা ঘটেছে সেই নিয়ে এত প্রোপাকাণ্ড করছো, একটু ওয়েট করতে কি প্রবলেম তোমাদের, ইত্যাদি বলে ওদেরকে থামিয়ে দিয়েছে। আর এবার যে সমস্যাগুলো ওদের শুরু হলো, ওই মাঝে মাঝে একটা শ্যাডো দেখতে পাচ্ছে, কখনো কখনোই না বলছে যে আমরা যখন হয়তো একটু কম জন থাকি, মানে 4 জনেরও না, হয়তো 4 জনের মধ্যে 2 জন কোনো কারণে বাড়ি গেছে, 2 জন রয়েছে, বলছে আমরা পরিষ্কার ফিল করতে পারি যে মনে হয় না দুটো খাটে, আমরা হয়তো পাশাপাশি দুটো খাটে শুয়ে পড়েছি, দুটো খাটের মাঝখান দিয়ে মনে হচ্ছে কেউ যেন সমানে হেঁটে যাচ্ছে, এবং পরিষ্কার সেই ভাইবসটা ফিল হচ্ছে। আর একবার যেমন বলছে, যে আমার স্টোরিটা পাঠিয়েছে সুকন্যা, সেই বলছে বলে একবার এমন একটা পরিস্থিতি পড়েছিল, আমি একা ছিলাম পুরো হস্টেলে, আমি একা, মানে আমাদের জাস্ট পুজোর পরে মানে কলেজটা খুলেছে, তো স্বাভাবিকভাবে সবাই একটু লেট জয়েন করবে। এবার আমার যেহেতু এইচএস এর একটু রেজাল্টটা খারাপ হয়েছিল, স্বাভাবিকভাবে আমার মা বাবা খুব স্ট্রিক্ট হয়ে গেছিল যে কলেজের ব্যাপারে কোনো নেগলিজেন্সি করা যাবে না, তোমাকে একদম অন টাইম যেতে হবে, কলেজ জয়েন করতে হবে। তো বলে আমি একাই এসছি, আর ইনচার্জ আছে, উনি ওনার রুমে আছেন, আমি আমার রুমে শুয়েছি, আমি না যেহেতু কেউ ছিল না আমি লাইটটা অন করে শুয়েছি। তো ও বলছে আমি লাইট অন করে শুয়েছি দিদি, বিশ্বাস করো মাঝরাতে আমি পরিষ্কার ফিল করলাম আমার পাটা এরকম ধরে কেউ যেন পুরো ঝাঁকিয়ে দিল, পা দুটোকে ধরে, মানে আমাকে পুরো তুলে দিল ঘুম থেকে। আর আমি না যে ঘুমটা থেকে উঠে বসেছি আচমকা, হট করে বুঝতে পারলাম যে ওই যে কাঁচের বড় জানলাটা, ওখান থেকে একটা সেট করে একটা শ্যাডো সরে গেল, এবং শ্যাডোটা অস্বাভাবিক লম্বা, এত লম্বা কোনো মানুষ হতে পারে না। এবার তুমি বলবে যে অন্য কোনো জায়গা থেকে আলোটা পড়ছে, এমন ভাবে কোনো কেউ দাঁড়িয়ে আছে যার জন্য শ্যাডোটা তো লম্বা লাগছে, ইত্যাদি যে আমরা অজুহাত খাড়া করব, কিন্তু কিভাবে সেটা পসিবল? ওদের যে ওয়াল বাউন্ডারি, ওর ভেতর তো প্রথম কথা কোনো এমনি বাইরের দিকে কোনো লাইটসও দেওয়া নেই, কোনো মানুষও ঢোকার মতন প্রভিশন নেই, তাহলে কি করে পসিবল? ঠিক আছে, তো এইগুলোর ওরা কোনো কুলকিনারা পেতো না। যাই হোক, এরকম ঘটনা ঘটছিল, সেদিনও রাতেও ভীষণ ভয় পায়। আর একদিনও ওই উইকটার মধ্যে, যে উইকটা ও একা ছিল, ও বলে আমি ওই যে লাস্ট যে ওয়াশরুমটা, ওই যে বললাম ওই বড় ওয়াশরুমটা, বলে ওই ওয়াশরুমটাতে আমি কখনোই যেতাম না, আমি অ্যাভয়েড করতাম ওই ওয়াশরুমটা, কেননা ওই ওয়াশরুমটার ভেতর আমি জানি না কেন আমার ব্যক্তিগতভাবে ঢুকলেই না কেমন একটা খাঁখা লাগতো, তো আমার মনে হতো কি ওইটাকে অ্যাভয়েড করাই ভালো। তো আমি একটা ছোট এমনি কম্পার্টমেন্টে ঢুকেছি, তা আমি ওয়াশরুমে বসেছি, বলছে আমি পরিষ্কার শুনতে পাচ্ছি ওই বড় যে ওয়াশরুমটা, ওখান থেকে মানে ট্যাপের আওয়াজ আসছে, মানে ট্যাপটা খোলা, কেউ বাথরুমে গেলে যেরকম আওয়াজ হবে জল টল ইউজ করলে পুরো একদম ওরকম আওয়াজ হচ্ছে কিন্তু। তো বলছে আমার না গাটা প্রচন্ড ছমছম করছে, আমি না ডাক দিয়ে সাড়া নিচ্ছি যে ম্যাম ম্যাম ইউ দেও, মানে এরম ভাবে ও জিজ্ঞাসা করছে যে ইনচার্জ ম্যাম যে আছেন সে আছে কিনা, তো কোনো সারা শব্দ কিচ্ছু নেই। তো ও কি করলো, ও তাড়াতাড়ি করে বেরিয়ে আসলো, বেরিয়ে এসে ও দেখছে যে না বাথরুমে ওই একটাই আলো জ্বলে, বড় আলো জ্বলে, সবকটা বাথরুমে মোটামুটি কভার্ড হয়ে যায়। তো ও দেখছে যে কোথাও কেউ নেই, পুরো সুনসান ওয়াশরুমটা। আর ও খুলে যে দেখবে এরপরে ওই ওয়াশরুমে কেউ আছে কিনা, সেটা ওর সাহসটা ছিল না। তো বলে আমি ওখান থেকে সে পড়ে কি মরি করে দৌড়ে বেরিয়ে এসেছি, বেরিয়ে এসে আমি আগে গেছি ইনচার্জের রুমের জানলার সামনে, ওখানে আগে আমি চেক করছি যে ইনচার্জ ভেতরে আছে না বাইরে। তো বলছে আমি পরিষ্কার বুঝতে পারলাম যে ইনচার্জ ভেতরে ঘুমোচ্ছে, ঠিক আছে, উনি বেরোননি ভেতরে, মানে ভেতর থেকে ওনার দরজাটা লকই করা। তো প্রথমে ভাবলো ডাকবো, তা আর ইনচার্জটা না মানে একটুখানি মানে কি বলবো খুব একটা ফ্রেন্ডলি নেচারে ছিল না, মানে ওনাকে গিয়ে ওরাও কিছু ফার্স্ট ইয়ারের বাচ্চা, তো ওখানে হঠাৎ করে কিছু বলতে ওরা ভয়ও পেত যে আমার ভয় লাগছে, এটাও ওনাকে বলা দেয়, মানে হয়তো একটুখানি ভীষণ খেকে উঠবে যে হ্যাঁ তোমাদের যত রকম ভুজরুকি মার্কা কথা, হ্যাঁ এখানে ভূত আছে না ব্যাং আছে, এই একটু ওই টাইপের ছিলেন উনি। তো যার জন্য ওরা খুব একটা ওপেন আপ হতে পারতো না ওনার কাছে, বারবার ওরা বলেছে যে অথরিটিকে জানানোর জন্য, কিন্তু ওনার সেই এক কথা যত সব বাজে কথা। কিন্তু সেদিন উনি বলে হেল্পলেসের মতো কর্ডলেসটা নিয়ে তাকিয়ে আছে ভেবার চাকা খেয়েছে, কি হলো ব্যাপারটা, মানে উনি কিন্তু নিজেও ভয় পেয়েছিলেন সেদিনকে, উনি ওটা বুঝতে দিলেন না ঠিকই, কিন্তু মানে উনি যে প্রচন্ড ভয় পেয়েছেন সেটা বোঝা গেছিল সেদিন ওনার অ্যাটিটিউডে। যাই হোক, তো সেই ম্যাটারটা তো ক্লোজ হয়ে যায়।
এবার কি হলো, ও বলে আমি সেদিনকেও বাথরুমে থেকে এসে ঘরে ঢুকলাম, ঘরে ঢুকে আমি না স্থির হয়ে বসে আছি আর ভাবছি যে ওরা কালকে চলে আসবে, ব্যাস তারপরে আমার শান্তি, আমি এরপর আর কখনো একা অন্তত থাকবো না। কারণ আগের দিনও ওটা এক্সপিরিয়েন্স করেছে যে ওর পা ধরে কেউ নাড়িয়েছে, এবং ও হচ্ছে অসম্ভব সাহসী। বলছে আমি দুদিন এটা সহ্য করার পরেও মানে যে এতটাও ভয় পাইনি যে আমি ওখান থেকে চিৎকার চেঁচামেচি করেছি, এটাই আমি এখন নিজেকে বাহবা দিই যে আমি কি করে পারলাম ওই সিচুয়েশনটা হ্যান্ডেল করতে। ও এসে বসে বললো আমি এরকম হনুমান চালিসা টালিসা চালিয়ে নিজের ফোনে আর একদম সমস্ত লাইট টাইটস গুলো জেলে দিয়ে আমি কোনোভাবে রাতটা জেগে বসেই কাটিয়ে দিলাম। পরের দিন সব বন্ধুরা আসে, বলে এরপর আবার বেশ কিছুদিন কোনো রকম কোনো ইনসিডেন্ট ঘটেনি। মানে ওদের মেইন প্রবলেমটা এই জন্য হতো যে কখনো কখনো ওদের মনে হতো যে না কিছু তো এখানে আছে যেটা আমাদের ডিস্টার্ব করছে, বাট সবসময় যে কিছু হচ্ছে তা কিন্তু নয়। মানে বেশ একটা দীর্ঘমেয়াদী সময় ওরা বেশ ভালো কাটাচ্ছে, তারপরে আবার সেটা ফেরত আসছে, এরকম একটা ব্যাপার। এরপরে হয়তো আবার দেখা গেল যে মাস তিনেক কোনো সমস্যা নেই, সবকিছু স্মুথ চলছে, হয়তো ওদের মাথা থেকে ওগুলো বেরিয়ে গেছে ছোট ছোট ইনসিডেন্টস গুলো, যে কে পা ধরে টানলো, হয়তো ওরা ভেবেই নিল যে ওগুলো আমাদের ইলিউশন ছিল। এবার একদিন একটা ঘটনা ঘটে যে ওর একটি ফ্রেন্ড, মানে যে ফ্রেন্ডটা ওই যে বললাম যে যখন ওরা দুজন ছিল ও রিয়েলাইজ করেছিল যে মাঝখান দিয়ে কেউ হেঁটে হেঁটে যাচ্ছে, তো ওই মেয়েটির নাম হচ্ছে মিতা। তো মিতা মেয়েটার আবার একটা হ্যাবিট ছিল, ওর আবার একটু স্পেশিয়াস ওয়াশরুম খুব পছন্দ। তো ও পার্টিকুলারলি আবার ওই যে পুরোনো ওয়াশরুমটা ওটা খুব পছন্দ করতো। ওকে সবাই বলতো যে তোর ওটাই কি আছে, তো ও বলতো না বাবা আমার একটুখানি বেশ একটু স্পেস থাকলে ওয়াশরুমটা ইউজ করতে ভালো লাগে, তো আমি একটু ওই বড় ওয়াশরুমটাতেই প্রেফার করি। তো যার জন্য ও কি করতো, যত কেউ থাকলেও সে বেরোলে তারপর ঢুকবে এরকম, ও কখনোই ছোট ওয়াশরুমগুলোতে যেত না, ও ওইটাতেই যেত, ওটাতেই স্নান টান করতো। একদিন একটা মারাত্মক ঘটনা ঘটে। ওরা বলছে যে আমরা সবাই তখন বোধহয় আমাদের সেমিস্টার আসছে এরকম সময় হবে, তো আমরা সবাই বসে আছি পড়াশোনা করছি যে যার নিজের নিজের মতন। হঠাৎ ওয়াশরুম থেকে বিকট একটা চিৎকার, তো সবাই মিলে ভয় পেয়ে দৌড়ে বেরিয়ে এসেছে, ইনচার্জও ছুটে এসেছে, দেখছে যে মিতা পুরো কমপ্লিটলি নাকার্ড, এবং ওই কন্ডিশনে উনি ওইভাবে বাথরুম থেকে বেরিয়ে, মানে তার এক মাথা শ্যাম্পু করা, পুরো শ্যাম্পুর ফেনা ভর্তি মাথায়, ঠিক আছে, এক মাথা শ্যাম্পু, মানে ও তো পুরো আছাড় খেয়ে পড়ার জোগাড় না, মানে শ্যাম্পু করছিল, পায়ে জল, গায়ে একটা মানে বস্ত্র চিহ্ন নেই। ওই অবস্থাতে ও ওখান থেকে কিছু একটা দেখে এত মারাত্মক ভয় পেয়েছে, ওইভাবে ও বাথরুম থেকে বেরিয়ে এসে মানে এত জোরে দৌড়তে গেছে করিডোরটার ওপর দিয়ে, পা স্লিপ করে পুরো চিটপটাং হয়ে পড়ে গেছে। স্বাভাবিক, খুব স্বাভাবিক, কারণ ওর মাথা থেকে শ্যাম্পুর জল পড়ছে, ওর গায়ে সাবান, এবং ওর গায়ে কিছু নেই। একটা এরকম অফেন্সিভ ভাবে মিতা পুরো তখন ঠক 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 করে কাঁপছে, ও মানে এতটা কিছু একটা দেখে ভয় পেয়েছিল যে ওর মাথা ভর্তি শ্যাম্পু, গায়ে যে কিছু নেই ওর সেটাও ওর মাথা থেকে বেরিয়ে গেছে। ওইভাবে ও বেরিয়ে এসে মানে লাস্ট যখন এবার শুকনো করিডোরের ওপর দিয়ে দৌড়তে শুরু করেছে, বাথরুম থেকে তো কোনোভাবে হয়তো বেরিয়েছে, ওখানে এসে পাটা স্লিপ করে ও পুরো মুখ থুবড়ে পড়ে। এবং তখন মানে পাশের যে রুমটা ছিল ওই রুম থেকে একটা মেয়ে কি করবে বুঝতে না পেরে যাই হোক ওর একটা টাওয়েল নিয়ে এসে জাস্ট ওকে ওপর দিয়ে কভার আপ করে দেয়, যে মানে ও ওই মুহূর্তে আর কি স্টেবল হোক আগে, তো ওকে জাস্ট কভার আপ করে দেয়, ও জাস্ট ওইখানেই পড়ে গিয়ে ফেন্ট হয়ে যায়। তো ওকে তো কোনোভাবে ইনচার্জ তুলে আস্তে আস্তে, মানে এত জোর পড়েছে, ওর পুরো বডিতে নানান জায়গায় লেগেছে, তো সেগুলোকে সব শুশ্রূষা করা হয়, ওকে পরিষ্কার করা হয়, ওর একটু জ্ঞান ট্যান ফিরলে ওকে ভালো করে স্নান টান করানো হয়। তারপর যখন ওকে জিজ্ঞাসা করা হচ্ছে যে কি ঘটেছিল এমন যে তুই এরকম রিয়াক্ট করলি, ও তখন বলছে যে আমি, যেটা হয় আমাদের স্বাভাবিকভাবে মেয়েদের শ্যাম্পু করতে করতে আমরা কি করি, চোখটা বন্ধই থাকে, ইউজুয়ালি আমাদের চোখটা বন্ধই থাকে। তো এবার অনেক সময় কি হয়, শ্যাম্পু করতে করতে তুমি ধরো মানে নিজের খেয়ালে চোখটা হয়তো খুলে হয়তো সামনে সাবান বা কিছু আছে সেটা আমি হাত রাখছি বা কিছু। তো ও বলছে আমি শ্যাম্পু করছিলাম, প্রথমে আমার চোখটা বন্ধ, আমার যখন চোখটা বন্ধ করে আমি শ্যাম্পু করছি আমি বুঝতে পারছি যে ওই পুরো ওয়াশরুমটার মধ্যে একটা তোমার উঁচুতে একটা এরকম বড়, ওইটাকে কি বলে ঘুলঘুলি বলে না, ওই টাইপের একটা ছিল, বলে ওখানটাতে একটা খুচুর 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 আওয়াজ হচ্ছে। তো প্রথমে আমি ওটা ব্যাপারটা ইগনোর করি, কারণ অনেক সময় আগে পাখি টাকি থাকলে বা অনেক পাখির দিকে বাসাও বাঁধে ওই গুলগুলিগুলোর মধ্যে, তো বলছে আমি ওইরকমই কিছু একটা ভেবেছি যে হবে ওইখানে কোনো গুলগুলি টুলগুলি আছে, ওখান থেকে ওই জিনিসটা আছে আর কি। আচ্ছা
এবার শোনা যাচ্ছে, দেখো এবার শোনা যাচ্ছে, এবার শোনা যাচ্ছে না? মিউট হয়নি, মিউট হয়নি, এবার শোনা যাচ্ছে? আচ্ছা এবার দেখো, এবার শোনা যাচ্ছে? আচ্ছা আমি একটু ওয়েট করছি, আমি একটু ওয়েট করছি, সাউন্ডটা কোনো কারণে চলে গেছে, আমি একটু ওয়েট করছি, ওয়েট ওয়েট ওয়েট। আচ্ছা এইবার পৌলমী লিখছে শোনা যাচ্ছে, ঠিক আছে, এবার এবার শোনা যাচ্ছে তো? আর কোনো প্রবলেম নেই তো? ঠিক আছে। এখনো লিখছে কিছু শোনা যাচ্ছে না। এই তো শিল্পা লিখছে হ্যাঁ শোনা যাচ্ছে, মধুমিতা চক্রবর্তী লিখছে হ্যাঁ শোনা যাচ্ছে, রূপসা লিখছে হ্যাঁ এবার ঠিক আছে, সুপূর্বা চ্যাটার্জি লিখছে শোনা যাচ্ছে, মৌটুসি লিখছে ইয়েস শোনা যাচ্ছে, এবার ঠিক আছে, রাজীব লিখছে বেশ ঠিক আছে, এবার ঠিক আছে। সরি আমার সাউন্ডটা মাঝখানে ব্রেক হয়ে গেছিল, হ্যাঁ সাউন্ডটা কেটে গেছিল। তো হ্যাঁ যেটাতে বলছিলাম যে মানে ওকে তখন, ওকে থ্যাংক ইউ, হ্যাঁ ঠিক আছে সাউন্ডটা। আচ্ছা কতদূর তোমরা শুনলে, আমি কতদূর অবধি তোমরা শুনেছো এবার তো এটা বুঝতে পারছি না। মোদি লিখছে সব শোনা যাচ্ছে, কিন্তু কতটা তাহলে তোমরা শুনতে পেয়েছো সেটা আমি বুঝতে পারলাম না। আমি তো বলে যাচ্ছিলাম আমার ফ্লোতে, হঠাৎ করে সাডেনলি আমি নোটিস করলাম যে সবাই বলছে যে শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না। তো এবার আমি কতটা তোমরা শুনেছো সেটাও বুঝতে পারছি না। যাই হোক আমি একটু আগে থেকে আবার শুরু করে দিচ্ছি, ঠিক আছে? যে আমি একটা বাথরুমের যে কেসটা বলছিলাম, যে মেয়েটা ওইভাবে বেরিয়ে আসে, আই থিঙ্ক তোমরা অতটা সবাই শুনেছ। তো মেয়েটা বেরিয়ে আসে এবং ওইভাবে পড়ে যায় ও বারান্দাতে, এবং তখন ওকে যা হোক করে একটা ওই যে উল্টে পড়ে গেছে, ঠিক আছে থ্যাংক ইউ, হ্যাঁ উল্টে পড়ে যায়, তো ওকে একটা কেউ কভার করে দেয়। তো তারপর যাই হোক ওকে তো তুলে নিয়ে যাওয়া হয়, ওকে তুলে নিয়ে গিয়ে ওয়াশরুমে নিয়ে গিয়ে ফ্রেশ ট্রেশ করিয়ে দিয়ে পরে যখন ওকে জিজ্ঞাসা করা হচ্ছে যে কি করছে, তো তখন বলছে যে মানে ও কি দেখে এতটা ভয় পেয়েছিল। তো আচ্ছা পাখি বলে পাত্তা দেয়নি, এই অবধি শুনেছি, আচ্ছা ঠিক আছে। শ্যাম্পু করার পর, ঠিক ঠিক ঠিক, হ্যাঁ রাইট। আচ্ছা তো ও শ্যাম্পু করছিল বলে আমি চোখ বন্ধ করে শ্যাম্পুটা করছি। তো এবার অনেকক্ষণ ধরে দেখছি ভীষণ আওয়াজ হচ্ছে খচর মচর করে। তো প্রথমটা বলছে যে আমি ইগনোর করে গেছি যে পাখিটা কি হবে, তারপরে দুবার তাকালাম তখনও দেখছি কিছু নেই। এবার ও যখন লাস্ট থার্ড টাইম তাকিয়েছে ও বলছে আমি জাস্ট দেখলাম একটা পাখির পা, ঠিক আছে, মানে পাখির পাই ওটাকে কনসিডার করা ভালো, কারণ ওটা কোনো মানুষের হাতের পর্যাতেও পড়ে না, ঠিক আছে? তো ওটা মানুষের হাতের পর্যায়েতে না যে আমি বলবো যে কোনো কারোর হাত দেখেছি, বাট এরকম পাখির পাটাকে মানে একটা ইমাজিন করো, সেরকম লম্বা লম্বা নখযুক্ত, ওরকম যেরকম হয় না এরকম পাখির যে পাটা। এবার সেই জিনিসটা বলছে আমি দেখছি ওখান থেকে, মানে ওই গুলগুলির ওই দিক থেকে ক্রমশ আমার দিকে এরকম ভাবে আস্তে 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 তেড়ে বেরিয়ে আসছে, এবং জিনিসটা যেন আমার দিকে এরকম করে ধেয়ে আসছে জাস্ট। তো ও বলছে আমার ওই দৃশ্যটা দেখে আমার এত ভয় লেগেছে, আমি না কি হচ্ছে প্রথম মানে 5-10 সেকেন্ডস আমি বুঝতেই পারিনি যে এটা কি দেখছি আমি। তারপর আমি রিয়েলাইজ করলাম যে কি হচ্ছে, এটা কি আসছে আমার দিকে এরকম ভাবে তেড়ে। আমি পরিষ্কার দেখতে পাচ্ছি একটা পাখির পায়ের মতন এরকম নখযুক্ত, ওই পায়ের চামড়াগুলো না জোড়া 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 টাইপের, ঠিক আছে? তো ওরকম ভাবে এই বেঁকে বেঁকে এইভাবে পাটা রয়েছে, মানে আমরা সেই কি বলে ওটাকে লিপ্তপদ যেটাকে বলে না, ওই কাইন্ড অফ ওইটা, ঠিক আছে? এইভাবে যে জোড়া 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 অংশগুলো থাকে না, তো ওই রকম ভাবে একটা পা ধরো, মানে পা বলো বা হাত বলো, আর ওই রকম নখ আছে ওটাতে, ওটা দিয়ে এইরকম ভাবে তেড়ে জিনিসটা এরকম ভাবে আসছে ওর দিকে, ক্রমশ জিনিসটা এগিয়ে আসছে, আর পুরো একটা ফ্যাটফ্যাটে সাদা মতন জিনিসটা, ঠিক আছে? মানে একদম হাতের চামড়াগুলো কুচকে 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 গেছে, পুরো একদম জোড়ানো 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 হাতটা, বা ওই যে বললাম ওটাকে হাত না বলাই ভালো, ঠিক আছে? ওটা হাতই বলো বা ওরকম একটা মানে একটু বড় সাইজের পাখির পাই বলো, যেরকম দেখতে হবে সেরকম। তো ওই জিনিসটা ও দেখছে ওই গুলগুলিটার ওখান দিয়ে পুরো তেড়ে এরকম লম্বা হয়ে যাচ্ছে এবং ক্রমশ ওর দিকে এরকম ভাবে নেমে আসছে। তো ওটা দেখেও এতটাই ভয় পেয়েছে যে ওর আর কিছু মাথা কাজ করেনি। ওই অবস্থাতে যেভাবে ও ছিল পুরো একদমই নগ্ন অবস্থায় ও ওইভাবে দৌড়তে দৌড়তে বেরিয়ে চলে এসেছে, ঠিক আছে? এবং বেরিয়ে এসে ও তখন ওইখানে মুখ থুবড়ে পড়ে গেছে। তো এটা শোনার পর
এবং এই পুরো ইনসিডেন্টটা দেখার পর খুবই স্বাভাবিকভাবে তো সবাই মিলে এবার ইনচার্জকে বেশ প্রেশার দেয় যে আপনি কি এরপরেও কোনো স্টেপ নেবেন না ভাবছেন, মানে কি ব্যাপারটা কি আপনার, যে আপনি কি ভাবছেন যে এরকমই চলতে থাকবে, তাহলে কিন্তু এবার আমরাই গিয়ে অথরিটিকে কমপ্লেন করবো, কিংবা আপনি কিছু তো বলুন। আপনি এরকম সবকিছু দিনের পর দিন দেখছেন, মুখ বুজে বসে আছেন। এবার উনিও কিন্তু ভয় পাচ্ছেন, কারণ ওনার রুমেও না উনি কি করেছেন, নানান রকমের ঠাকুরের ছবি টবি মূর্তি টুর্তি সব লাগিয়ে নিয়ে বসে রয়েছেন। এমনি যে অ্যাজ সাচ ঘরের ভেতর কোনো ডিস্টারবেন্স হতো তা নয়, হ্যাঁ বাথরুমটাতে কিছু ডিস্টারবেন্স ওরা ফিল করতো, মানে এটা অনেকের সাথেই পরবর্তীতে ওরা জানতে পেরেছে যে এটা হয়েছে, যে হয়তো রাত্রেবেলা কেউ একা গেছে তখন পাশের বাথরুম থেকে কিন্তু প্রত্যেকে আওয়াজ পায়, মানে হয় দরজা খোলার, দরজা বন্ধ করার, বা হয়তো জল পড়ার, এনিথিং, বাট ওরা একটা আওয়াজ পায়। তো যেটা কিন্তু হওয়ার কথা নয়, কারণ ওরা প্রত্যেকেই যেটা বলছে যে আমরা যখন যে মুহূর্তে বাথরুমে আছে সবাই রিয়েলাইজ যে আমরা একাই আছি, আর কিন্তু কেউ নেই, ডাক দিলেও কে কি কোনো উত্তর পাওয়া যায় না। তো সবাই বুঝতে পারে যে বাথরুমে কোনো সমস্যা, ওই বাথরুমটা স্ট্রিক্টলি ওরা অ্যাভয়েড করতে শুরু করে। এরপরে আস্তে আস্তে ওরা কি করতো, রাত্রেবেলা কেউ বাইরে যেতই না, একা তো যেতই না, কেউ একজন বাথরুম গেলে অবশ্যই আরেকজনকে ডেকে নিয়ে যেত। তো ইতিমধ্যে আর একটা ব্যাচ কিন্তু তখন চলে এসেছে, ঠিক আছে। এই ঘটনাগুলো চলতে চলতে ওই যে আমি বললাম যে এগুলো কিন্তু খুব যে অহরহ ঘটতো ওদের সাথে তা নয়, এত ডিস্টেন্সে ঘটতো, মানে 3 মাস 4 মাস অন্তর 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 একটা একটা করে এরকম ব্লান্ডার ইনসিডেন্টস। বাকি সময় ঠিকঠাক চলতো সবকিছু, মানে খুব যে বিপজ্জনক কিছু হতো তা কিন্তু নয়। বা যাই হোক, এবার ওই প্রিন্সিপালের সাথে ওদের এই ব্যাপারটা একটু ওরা ডিসকাস করতে চাইছিল, যেটা ইনচার্জ করতে দিচ্ছিল না, যে উনি কেন প্রত্যেকদিন এরকম ধূপ মোমবাতি দিচ্ছেন। এবার যখন সেকেন্ড ব্যাচটা এলো, এবার একদম ওই সেকেন্ড ব্যাচটা ঢোকার প্রথম দিকে, তো ওদের ব্যাচও বেশি না, ওই রকম হয়তো 4-5টা স্টুডেন্ট ছিল, তো ওদেরকে দোতলার একটা রুম খুলে দিল, বললো যে আমরা একটা কাজ করি, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারটাকে আলাদা করে দিই, অন্তত যতদিন পক্ষে মানে এটা পসিবল করা, তো যতদিন এটা করা যায় আমরা করব, কেননা ওই র্যাগিং ফ্যাগিং বা হয়তো একটু সিনিয়র দিদিরা বেশি রোয়াব দেখালো, তো এই ব্যাপারগুলোতে যাতে অ্যালুফ থাকতে পারে সবাই, তো সেই কারণে ওরা কি করলো, ওদের বাচ্চাগুলোকে কি করলো, 4-5টা বাচ্চাকে ওরা ওপরে একটা রুমে পাঠিয়ে দিয়েছিল। তো এবার একদিন আবার সেই রাত্রিবেলা, মানে এটা কিন্তু ওই একবার ঘটেছিল, তারপরে অনেক দিন হয়ে গেছে, বছর ঘুরে গেছে, এই ঘটনাটার কিন্তু কোনো রিপিটেশন হয়নি। প্রায় বছর খানেক পর আবার ওই ইনসিডেন্টটা আবার রিপিট করলো, যে ওই আগে প্রথম দিন যে ঘটনাটা ওরা ফেস করেছিল, যে পুরো বাড়ি মনে হচ্ছে থরথর থরথর করে কাঁপছে, সিমিলারলি একদিন রাত্রিবেলা সবাই কেউ ঘুমোচ্ছে, কেউ হয়তো তখন মোবাইল দেখছে, কেউ হয়তো তোমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলছে, যে যার নিজের কাজ করছে, 12:30-1টা বাজে। পুরো ওই চূড়ান্ত নিস্তব্ধতা ভেঙে হঠাৎ করে পুরো বলে মনে হলো যে বাড়িটা পুরো ঝনঝন ঝনঝন করতে শুরু করলো, ওই কাঁচের মানে যে জানলাগুলো সেগুলো ঝনঝন ঝনঝন করছে। এবার সেদিনকে না দরজাগুলো মানে দুম দাম আওয়াজ হচ্ছে, ইনচার্জ দৌড়ে এসছে এবং প্রিন্সিপালের রুম থেকেও দৌড়ে এসছে, যে কি হচ্ছে এখানে, এত আওয়াজ কিসের। এবার যখন ওরা এসছে, ইনচার্জ বলছে তাড়াতাড়ি তোমরা দরজা খোলো, তো দরজা খুলে দিয়েছে, প্রিন্সিপালও বলছে সবাই বেরিয়ে এসেছে, দেখছে পুরো মানে কাঁচের যে জানলাগুলো না থর করে কাঁপছে, আর ওপর থেকে দেখছে ওই বাচ্চা মেয়েগুলো প্রচন্ড চিৎকার করছে, মানে প্রচন্ড চিৎকার করছে ওরা। তো এরা সবাই মিলে একতলা থেকে দোতলায় গিয়ে ওরা ওদের দরজা খুলে ওদেরকে রেস্কিউ করবে বা ওদেরকে কিছু কনসোল করবে কি, ওরা পুরো স্টার্ন হয়ে গেছে দেখে, ওরা দাঁড়িয়ে সবাই মিলে দেখছে যে ওই কোলাপসেবল একটা গেট বসানো ছিল, মানে যেখানে বিল্ডিংটা শেষ হচ্ছে, মানে ওপরের রুম দুটো শেষ হচ্ছে, তারপর সামনে দিয়ে করিডোরটা, এই করিডোরের পাশ দিয়ে ধরো যেখান দিয়ে বললাম খোলা ছাদটা, ওই মাঝখানটাতে একটা বড় কোলাপসেবল গেট বসানো, মানে গেটটা না কেউ যদি এরকম করে ধরে নাড়ায় পুরো এরকম ঝনঝন 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 করে আওয়াজ হচ্ছে গেটটাতে। আর তালাটা ওখানে একটা এত বড় লোহার তালা ঝোলানো ছিল, সেই তালাটা না রীতিমতো এইরকম ভাবে দুলছে, আর ওইটা দেখে ওই মেয়েগুলো আরো চিৎকার করছে। এমনিতে তো ঘরের যা জানলা ফাল্লা কাঁচ ফাঁচ নড়ছে থর করে, দ্যাটস ওকে, মানে সেটাতে তো ওরা ভয় পেয়েছে, ওরা মানে ভয়টা আরো দ্বিগুণ হয়ে গেছে যখন দেখছে ওই যে কোলাপসেবল বড় গেটটা, সেই গেটটাকে এরকম করে ধরে পুরো ঝনঝন 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 করে মনে হচ্ছে কেউ নাড়াচ্ছে, মানে বেশ একটা মানে বলশালী কেউ হতে হবে, কেননা অত বড় অত ভারী একটা লোহার গেটকে ওরকম ভাবে কেউ তো এমনি নাড়াতে পারবে না, না। তো ওই কোলাপসেবলটা ধরে কেউ একটা প্রচন্ড জোরে ধাক্কাচ্ছে, এবং সেটা কেউ এরকম ভাবে নাড়ালে ওই যে বড় তালাটা সেটা এইভাবে দুলছে পুরো রীতিমতো। তো ওরা তখন মানে ওই বাচ্চাগুলোকে জাস্ট বলে যে তোমরা বেরিয়ে এসো, তো বলে ওরা পুরো সবাই মিলে নেমে এসে একতলায় বলে আমরা দাঁড়ালাম। তারপর কিছুক্ষণ মানে 5-10 সেকেন্ডস পর যেন সবকিছু মনে হলো একদম শান্ত হয়ে গেল, স্থির হয়ে গেল, ঠিক আছে।
তো বললো আর এক মুহূর্ত তো দেরি করা যাবে না, এইবারে ফাইনালি দে ডিসাইডেড যে না আমাদেরকে জানাতেই হবে। তো ওদের মোটামুটি 1 বছর পুরো ডিস্টারবেন্সটা সহ্য করতে হয়েছিল। তারপরের বছর যখন ওই সেকেন্ড ইয়ারটা ঢুকলো, মানে ওটা ছিল ওদের সেকেন্ড মানে ইয়ার, বলতে অ্যাকচুয়ালি সেকেন্ড ইয়ারও নয়, মানে ওদের সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ারে যে বাচ্চারা ঢুকলো, মানে ওটা পুরো ওই কলেজটার এখন অনেক রেপুটেড কলেজ হয়ে গেছে, বাট তখন তো ওটা ওদের ফার্স্ট ব্যাচ আর সেকেন্ড ব্যাচ ছিল। তো ওই কটা বাচ্চাই ছিল তখন 8টা, আর ওই পরে 4-5টা এসেছিল। তো ওরা সবাই মিলে প্রিন্সিপালকে বললো যে আপনি কি প্রবলেম ফেস করছেন স্যার। তো উনি তখন বলছেন যে এক্স্যাক্টলি তোমরা ঠিকই নোটিস করেছো যে আমি কিন্তু প্রথম থেকে এটা করতাম না, আমি ওই তুলসী গাছটা লাগিয়ে ওখানে জল দেওয়া শুরু করি এবং ওই ধূপ মোমবাতি দেওয়া শুরু করি, কারণ হচ্ছে ঠিক প্রত্যেক দিন 12:30টার সময় তার আগে আমি দেখতাম আমাকে বাইরে থেকে আমার বাড়ির বিভিন্ন লোকের গলা করে, মানে একবার মনে হচ্ছে আমার ওয়াইফের ভয়েস, একবার মনে হতো আমার ছেলের ভয়েস, মানে ওর বাড়ির লোকের কারোর না কারোর একটা গলা করে ঠিক কেউ একটা বাইরে থেকে দরজা থেকে ওনাকে ডাকতো। মানে প্রথম দিন আমি একটা ব্লান্ডার ভুল করেছি, আমি প্রথম দিন ভেবেছি সিকিউরিটি এসছে, প্রথম দিন কিন্তু স্যার বলে ডাকছিল, ঠিক আছে স্যার স্যার এরকম ভাবে ডেকেছে দুবার, কেউ একটা ঠিক 12:30টায়। তো বেরিয়ে এসছে, চেক করেছে কেউ নেই, তো বলে তাহলে কি আমাকে সিকিউরিটি ডাকলো? তো উনি গেছেন, গিয়ে ওই আবার ওই একদম ওই ওয়াল বাউন্ডারির বাইরের দিকে গিয়ে একদম মেইন গেটে চেক করলেন যে গানম্যান বা সিকিউরিটি কেউ ওনাকে ডাকতে এসেছিল কিনা। তো ওরা দুজনেই বলছে যে না আমরা তো কেউ এখন ভেতরে যাইনি। তো তখন বলছে তাহলে আমাকে কে ডাকলো? আর একটা মানে পুরুষ কণ্ঠ থেকে বুঝতে পেরেছে যে কোনো মহিলা কণ্ঠ তো নয়, আর গার্লস হোস্টেলে তো সব মেয়েরাই রয়েছে, তাহলে ওটা কে করবে, বেশ ভারী একটা পুরুষ কণ্ঠ। তো উনি বলেন আমি প্রথম দিন তাও ভাবলাম যে হয়তো কি জানি সিকিউরিটি বদমাইশি করছে বা কিছু, আমি কিনা প্রথম দিন গুরুত্ব দিইনি। পরের থেকে আস্তে আস্তে ওনার ভয় লাগতে শুরু করলো যখন উনি ফিল করলেন যে না ভয়েসটা না চেঞ্জ হচ্ছে, মানে কোনোদিন মনে হচ্ছে যে পরিষ্কার, পরের দিন উনি বেরিয়ে পড়েছিলেন, পরের দিন সেকেন্ড দিন ওনার মনে হয়েছিল যে ওনার ওয়াইফের ভয়েসে কেউ ডাকছে, মানে উনি না বলছে আমি আচমকা আমার নাম ধরে ডাকছে, আমার ওয়াইফের ভয়েস, আমি না ভয় পেয়ে গেছি। আমি না বেরিয়ে এসে বলছি কি মানে ও এত রাতে এখানে কি করে আসবে, আমার কোয়ার্টারে কি করে আসবে। তো আমি বেরিয়ে দেখছি পুরো সুনসান, কেউ কোথাও নেই। আমি সেদিন বুঝলাম কিছু তো গড়বড় আছে। থার্ড ডে আমাকে ডেকেছে, আমি কোনো উত্তর দিইনি। আমি তারপরেই ওকে বলেছি যে তুই এখানে তুলসী তলায় ওইখানে একটা তুলসী গাছ লাগা, আর তার সাথে আমি প্রত্যেকদিন ওখানে ধূপ দেওয়া শুরু করি। আমি প্রত্যেকদিন 10:30টায় ফিরে আগে জামা কাপড় ছেড়ে পুরো ওই আমার ওই ছোট্ট যে ওই ঘরটা আছে ওটা একটা আউট হাউস টাইপের ছোট্ট, তো ওখানে পুরো বলে আমি পুরো চক্কর কাটি, ওখানে ধূপ দেখাই, মোমবাতি দিই ঘরের মধ্যে, দিয়ে আমি শুতে যাই। তারপরের দিন থেকে দেখলাম আমি এই আওয়াজটা আমার আর আসে না, আর কিন্তু আওয়াজটা হয় না, ঠিক আছে। তো এইবার তো ওদের মধ্যে একটা প্রচন্ড শুরু হয় মানে ক্যাওয়াস, যে কি এটা কি ব্যাপারটা জানতে হবে। আশপাশের লোকেদের থেকে সবাই মোটামুটি ইনভেস্টিগেটর হয়ে গেছে, তখন সবাই জিজ্ঞাসা করছে, যারা আমরা জিজ্ঞেস করব মেয়েগুলো বিশেষ করে, যে আশপাশে যে কটা লোকজন আছে যে বাড়িটার কি এমন ইতিহাস থাকতে পারে জানতে হবে সেটা। ইতিমধ্যে আবার ওই অথরিটিকে জানানোর পর ওরা একটা মিটিং প্ল্যান করেছেন, ভালো কথা। লোকজন এসে বলছে যে দিদি তুমি জানো না, মানে আমার হাসি পেয়েছে এটা শুনে, এত ইরেলিভেন্ট কথা উনি বলতে পারেন। বলছে কি যে ভাম ধাক্কা দিচ্ছিল। আচ্ছা ভাম ধাক্কা দিলে ওরকম ভাবে একটা তালা এরকম দুলবে, কন্টিনিউ ভাম ধাক্কা দিয়ে যাচ্ছে, অত বড় দরজাটা নড়ছে, মানে শুধু তাই নয় আমাদের প্রত্যেকের ঘরে জানলাগুলো নড়ছে, ভাম ধাক্কা দিচ্ছে। উনি সমানে, ওনাকে কিছু বোঝানো যায় না, উনি সমানে একটা ক্লারিফিকেশন দিয়ে যাচ্ছেন, ওসব তোমাদের সব বাজে কথা, তোমরা এমনি ভয় পাচ্ছ, ওটা ভাম ধাক্কা দিচ্ছিল। আর মারোয়ারি ছিল বোধহয়, সম্ভবত ওদের চেয়ে ছিল আর কি সিনিয়র পার্সন, ওনাকে তো বোঝানো দেয়। তো প্রিন্সিপাল বলে দাঁড়াও তুমি ছেড়ে দাও আমি দেখছি। তো তারপর গার্ডের সাথে কথা বলে ওরা না ওই যে পীর বাবা আসতো ওইখানে চাদর চড়াতে, তো ওই পীর বাবাকে ধরে বলে যে আপনি যেরকম চাদর চড়াতে আসেন, তা আপনি বা এখানে কেন আসেন এই ওয়ালের ভেতরে, আর এই বাড়িটার ব্যাপারটা কি, আপনি যদি কিছু জানেন তা বলুন। তো তখন ওই পীর বাবার সাথে দুজন সাকরেত তাকরেত আসতো, এবং তারা প্রত্যেকেই না বেশ বয়স্ক, মানে হয়তো ওই বাড়ির ইতিহাস একমাত্র ওনাদের কাছ থেকেই জানা যেতে পারে সঠিকভাবে। তো তখন ওই পীর বাবা বলছে যে হ্যাঁ আমি তো চেষ্টা করি যাতে কোনো রকম কোনো বড় বিপদ তোমাদের সাথে না ঘটে। তো তখন সবাই বলছে যে মানে বড় বিপদ ঘটবে না কেন, কি হবে? বলছে আমি ওই জন্যই চাদর চড়িয়ে দিয়ে যাই মাঝে মাঝে। তো তখন ওরা রিয়েলাইজ করলো যে ঠিকই কথাটা, মানে যেদিন ওই পীর বাবা আসে ওই চাদর টাদর লাগিয়ে দিয়ে যাচ্ছে না, নতুন করে সব করে টোরে দিয়ে যায়, চাদর চড়িয়ে দিয়ে যাচ্ছে, তারপর না সব ঠিকঠাক থাকে বেশ কিছুদিন ঠিকঠাক। আর পীর বাবা রেগুলার আসতো না, মাঝে মাঝে আসতো। তো এবার যখনই উনি আবার বেশ কিছুদিন আসছেন না,
তখনই কিন্তু আবার উপদ্রবটা শুরু হতো। আবার যখন আসছেন উনি ওই রকম আসতেন, ওই দোয়া করতেন, দোয়া পড়তেন, তারপরে প্রেয়ার টেয়ার করে চাদর টাদর লাগিয়ে দিয়ে যেতেন, চড়িয়ে দিতেন, তো আবার সব ঠিকঠাক থাকতো। তারপরে আবার বেশ কিছুদিন পরে যখন আস্তে আস্তে মানে উনি অনেকদিন হয়ে গেছে হয়তো আসেননি বা কিছু, তখন কিন্তু গিয়ে আবার এই গন্ডগোলটা হতো। তো তখন ওরা রিয়েলাইজ করলো যে রাইট, তাহলে তো এখানে কিছু একটা এমন আছে যে জিনিসটা হয়তো এই জিনিসটা দিয়ে কিছুটা জিনিসটাকে থামিয়ে রাখা যায়, কিন্তু কোনো পার্মানেন্ট সলিউশন না। তো তখন ওনারা বলছেন যে এই বাড়ির ইতিহাসটা হচ্ছে, এই বাড়িটা বহু পুরনো, আর এই মানে হস্টেলটা করার আগে, মানে এই কলেজ অথরিটি এটাকে কেনার আগে প্রায় 40 ইয়ার্স, ঠিক আছে, মানে 40 বছর ধরে ওই বাড়িটা ওরকম একদম পরিত্যক্তভাবে পড়েছিল। হ্যাঁ, উনি ওই মাঝে মাঝে আসতেন, ওই এসে চাদর বাদর চড়াতেন, বাস ওইটুকুনি, আর এই ত্রিসীমানা কেউ মারাতো না, ঠিক আছে। এবার এই বাড়িটার ব্যাপারটা হচ্ছে, এই বাড়িটার প্রথম ফার্স্ট হ্যান্ড থেকে আমি স্টার্ট করছি, হ্যাঁ, তাহলে সিরিয়ালে আমার বলতে সুবিধা হবে, তোমাদেরও বুঝতে সুবিধা হবে। এই বাড়িটা তখনও জমিদারি প্রথা ওঠেনি আমাদের বেঙ্গলে, তো সেই সময় যখন জমিদারি প্রথা চলছে তখনকার দিনের এটা একটা বাড়ি, যে বাড়িটা ধরো একজন কোনো খুব নামজাদা জমিদার ছিলেন, সেই জমিদারের এক কোনো ছেলে, সে তার নিজের এমনি একজন বিবাহিত স্ত্রী থাকাকালীন আর একজন কোনো বাইজিকে পছন্দ করে সে বিয়ে করে। এবার স্বাভাবিকভাবে আগেকার দিনের নিয়ম অনুযায়ী কোনো একটা মানে বাইজি মানুষকে যদি বিয়ে করা হতো তাহলে তাকে তারা বাড়িতে তুলতো না। এবার যদিও সেটা ওর ওয়াইফ হয়ে যায়, কিন্তু তাও ওরা বাড়িতে থাকতে দেয়নি। তো ওই ছেলেটি এই মেয়েটিকে এতটাই ভালোবাসতো, এবং মেয়েটির নাকি আগের পক্ষের একটি ছেলেও ছিল, যে ছেলেটা ওর বাকি যে বাচ্চারা আছে তাদের থেকে অনেকটাই বড় হবে, স্বাভাবিকভাবে তার অনেকটা বড় একটা ছেলেও ছিল। তো সেই ছেলের সমেতেই ওনাকে বিয়ে করেছিল, এতটাই তাকে ভালো লাগে, ভালোবাসে, এবং যেহেতু তার বাড়িতে অ্যাকসেপ্ট করেনি, তাকে এই বাড়িটাতে এনে তুলেছিল। তো এই বাড়িটাতে ওই তার যে ওই বাইজি ওয়াইফটা, ওই ওয়াইফ এবং তার ওই বড় ছেলেটা এসে ওঠে। পরবর্তীতে তাদের বোধহয় টোটাল ওই মানে আরো 4টে ছেলে হয়, 3টে মেয়ে হয়। ওই 4টে ছেলে, 3টে মেয়ে, আর তার সাথে আবার এইদিকে এই পক্ষের একটা ছেলে, মানে টোটাল 8 জন বাচ্চা কাচ্চা নিয়ে উনি থাকতেন। কিন্তু ওই যে জমিদারের যে ছেলে, সে কিন্তু কনস্ট্যান্ট এখানে থাকতো না, সে মোটামুটি ওই মাঝে মাঝে নিজের বাড়ি যেত, ওখানেও থাকতো, আবার কখনো কখনো এখানেও আসতো, এইভাবে আর কি সামাল দিত, দুটো পরিবারকেই সে চালাতো এক পক্ষে বলা যায়। তো এইবার যাই হোক, এরকম চলতে থাকে দিনের পর দিন। তো ওর যে বড় যে ছেলেটা ছিল, যে ছেলেটা আর কি জমিদারের ছেলে নয়, সেটা প্রচন্ড ডাকাবুকো, প্রচন্ড সাহসী ছিল, এবং ওর কথায় ও গুলি চালাতো, এবং সেই গুলি একদম যাকে তাক করে দেবে সে শেষ, ওকে সবাই জমের মতো ভয় পেত, ঠিক আছে। তো ওই ছেলেটা বাড়িতে মানে একটা বিরাট প্রোটেকশনের মতন ব্যাপার ছিল। তো একদিন কি হয়, হঠাৎ করে একটি ছেলে আসে ওদের বাড়িতে, এবং সেই ছেলেটা, আচ্ছা আমি একটা কথা মেনশন করছিলাম না, এবার একটা কথা বলে দিই, যে এই ঘটনাটা যেটা আমি বলছি, এটা আমি একটা হুগলি ডিস্ট্রিক্টের কথা বলছি, ঠিক আছে। হুগলি তো অনেক বড়, তো সেক্ষেত্রে কোথায় আমি এক্সাক্ট নামটা বলছি না, বাট একটা হুগলি ডিস্ট্রিক্টের ঘটনা এটা। তো এইবার ওই ছেলেটি আসে এবং এসে বলে যে এরকম আমার একটা ভীষণ কাজের দরকার, আপনারা যদি আমাকে কোনো কাজ অফার করেন। তো ওই ভদ্রমহিলা তখন অনেকটাই বয়স হয়ে গেছে, তো উনি একটুখানি নরম মনেরও মানুষ ছিলেন, তো বলেন যে ঠিক আছে, তাহলে তুমি আমার বাড়িতে এই খোরপোশ যা দেবো তুমি আমার এই সব সময়ের সাফ সাফাইয়ের কাজটা করবে। তো থেকে যায় ওদের বাড়িতে, আরো অনেক চাকর বাকর থাকতো, তো ওরাও থেকে যায়। তো একবার একটা কোনো ফেস্টিভ্যাল টাইমে, সেই সময় মানে আস্তে আস্তে কি হয়, ওই ছেলেটি ওদের বাড়িতে থাকতে থাকতে প্রচুর বিশ্বাস অর্জন করেছিল। ওরা এতটাই বিশ্বাস করতে শুরু করে, মানে জানে যে ঠিক আছে বড় ছেলের মতন ও হয়ে গেছে, যে যদি ও কোনোদিন বাড়িতে না থাকে তাহলে এ থাকলেও অন্তত আমাদের কোনো চিন্তা নেই, কিচ্ছু হবে না, আমাদের বাড়িতে দুর্ঘটনা ঘটবে না। তো কোনো একটা ফেস্টিভ সিজনে ওই নিজে গরজ করে সবাইকে বলে যে ঠিক আছে যাও না, ওই বড় ছেলেটিরও কোথাও যাওয়ার ছিল, তো বলে যে হ্যাঁ ঠিক আছে দাদা, তোমার কোনো চিন্তা নেই, আমি তো আছি বাড়িতে, তুমি যাও ঘুরে এসো। আর বাড়ির যত চাকর বাকর ছিল সবাইকে বলে যাও তোমরা ছুটিতে চলে যাও, একটা দিন আমি ম্যানেজ করে নেব। এবং সেই রাতে বাকি বাচ্চাগুলো তো খুবই ছোট ছোট ছিল না কম্পারেটিভলি, তো বাকি বাচ্চাগুলোকে প্লাস ওই যে বাইজি ভদ্রমহিলা ছিলেন উনাকে একদম সবাইকে মুখ চেপে ধরে গলা কেটে কুপিয়ে খুন করা হয়, ঠিক আছে। একদম ফুল ফ্যামিলিকে মেরে দিয়েছিল। ওই পরের পক্ষের ওই 4টে ছেলে, 3টে মেয়ে, ঠিক আছে,
প্লাস তোমার ওই ভদ্রমহিলা মানে সবাইকে একসঙ্গে এক রাতের মধ্যে কুপিয়ে শেষ করে দেয়, দিয়ে পুরো বাড়িতে যেহেতু যতই হোক না কেন জমিদার বাড়ির ছেলের একটা মেনটেনেন্স থাকতো, তো ওই বাড়িটার প্রতি, তো যার জন্য বাড়িতে প্রচুর রসদ থাকতো, সোনা দানাই বলো টাকা পয়সাই বলো প্রচুর থাকতো, তো সমস্ত কিছু লুটপাট করে নিয়ে ও বেরিয়ে চলে যায়। এই কেসটা পরবর্তীতে চুঁচুড়া কোর্টে উঠেছিল এবং এটা বহুদিন ধরে চলে এবং ফাইনালি কিন্তু ওই লোকটার ফাঁসি হয়েছিল, যে লোকটা এটা করেছিল। উনি একজন ডাকাত দলের সর্দার ছিলেন, তো উনার পুরো ওই ডাকাত দলও ভেঙে যায় এবং পরবর্তীতে অনেক বড় একটা র্যাকেট ধরা পড়েছিল এখানে, তো ওই চুঁচুড়া কোর্ট থেকে ওদের ফাঁসি হয়েছিল এবং এই ঘটনাটা সত্যি সত্যি হয়েছে এবং অনেকেই জানে এটা, যারা আর কি চুঁচুড়ার লোকাল পার্সন। যাই হোক, তো এইবার কি হয়, ওই বাড়িটাতে অতগুলো খুন হয়ে যাওয়ার পর স্বাভাবিকভাবেই ওই বাড়িটাতে কে থাকবে, আর জমিদারের ছেলেও তখন নিজের বাড়িতে চলে যায়, এই বাড়িটা একদম পরিত্যক্তভাবে পড়েই থাকতো। তো তখন তারপরে পরবর্তীতে ধরো তোমার জমিদারি প্রথা উঠে টুটে গেছে, তখন তোমার ওই লিলি বিস্কিট কোম্পানি বলে একটা খুব ফেমাস একটা সময় বিস্কিট কোম্পানি ছিল। আমি মানে ইফ আই এম নট রং, তো তোমরা যারা একটু পুরোনো দিনের মানুষ তারা অনেকেই জানবে যে খুব ফেমাস একটা বিস্কিট কোম্পানি ছিল লিলি বিস্কিট কোম্পানি। তো ওই লিলি বিস্কিট কোম্পানি এই জমিটা কিনেছিল, ঠিক আছে। এই বিস্কিট কোম্পানিটা একটা সময় এত নাম ছিল, এত বড় ছিল কোম্পানিটা, মানে দিনে দিনে এত তারাক্কি করছিল, ওদেরকে একটার পর একটা প্রোডাকশন হাউস কিনতে হচ্ছিল এবং বাড়িয়ে যেতে হচ্ছিল। সেই জায়গায় আনফরচুনেটলি দেখো এই জমিটা কেনার পর এইখানে ওরা যখন প্রোডাকশন হাউসটা তৈরি করলো, হ্যাঁ, তখন কিন্তু পুরো ওই লিলি বিস্কিট কোম্পানিটা একদম পড়ে গেল। মানে আর কি লিখছে, হ্যাঁ বাবা খুব বলতো ছোট ছোট, রাইট, এই যে আমাদের বাবাদের জামানার আমি বলছি, এই লিলি বিস্কিট কোম্পানিটা প্রচন্ড ফেমাস ছিল। এই জমিটা কেনার পরেই কি হলো, ওই কোম্পানি পুরো প্রোডাকশন বন্ধ হয়ে গেল, কেমন কিছু একটা ঘটলো যার জন্য মানে একদম ওই কোম্পানি এমন হাল হলো, পুরো লসে রান করতে করতে তারা পুরো একদম মানে মন্দার বাজারে চলে গেল এবং আস্তে আস্তে কোম্পানি উঠেই গেল। সে কোম্পানি আজকাল পাওয়াই যায় না, অথচ একসময় মানে বিশাল ব্র্যান্ডেড কোম্পানি তখনকার লিলি বিস্কিটস কোম্পানি, সেটা যে এরকম রাতারাতি উঠে যাবে কেউ ভাবতে পারেনি। আচ্ছা, তো আমার কাকা কাজ করতেন, ওকে, তো যাই হোক এইটা একটা ঘটনা ঘটলো। তারপর কি হলো, মানে এই লিলি বিস্কিট কোম্পানি যখন এইরকম মন্দার বাজার চলছে, স্বাভাবিকভাবেই ওরা তখন সব প্রোডাকশন হাউসগুলো আস্তে আস্তে বিক্রি টিক্রি করে দিচ্ছে। তো সেই সময় একজন খুব অল্প দামে এক মানে আনম্যারিড ভাই আর বোন, ওরা দুজন থাকতো। তো ওরা কেনে এই বাড়িটা, ঠিক আছে। তো ওরা বাড়িটা কেনে, দুজনের একদম নির্ঝঞ্ঝাট ছিল, ঠিক আছে, মানে ওদের জীবনের টার্গেটটাই হচ্ছে ভাই বোন মিলে একসাথে লাইফটা কাটিয়ে দেবে শান্তিপূর্ণভাবে, ওদের কোনো ফ্যামিলি এক্সটেনশনের কোনো ব্যাপার ছিল না, কিছু না। তো ওরা বাড়িটা কেনার 3 মাস পরে হঠাৎ করে একদিন দেখে যে ওখানে ওরকম মানে ওই বাড়িটার ওই করিডোরটা দিয়ে ক্রস করে বেরিয়ে এসে সামনে একটা গাছের মধ্যে দুজনকে ঝুলন্ত অবস্থাতে পাওয়া যায়। এবং কেন যে ওরা গলায় দড়ি দিয়েছিল ওইখানে কেউ বলতে পারে না, মানে ওই দুজনও শেষ হয়ে যায়। তারপরে এত বাজে রিউমার ছড়িয়ে গেছিল এই জায়গাটাকে কেন্দ্র করে, এবং এই জায়গাটা থেকে নানান রকমের আওয়াজ আসা, বা ধরো এই যে বাড়িগুলো ঝনঝন ঝনঝন করতো মাঝে মাঝে রাত্রিবেলা ফিল করা, তো আশেপাশের কিন্তু অনেকটা এরিয়াও ফাঁকা ফাঁকা, ওই চত্বরে কোনো বাড়িঘরও এমনি ওঠেনি, বাস ওই জমিটাকে কেন্দ্র করে, যে সবাই জানতো যে ওখানে কিছু একটা আছে ভুলভাল জিনিস, তো ভয়ে কেউ কিনতো না। তো ওই জন্যই না এরা খুব জলের দরে, এই যে তোমার ইনস্টিটিউশনটা, এরা খুব জলের দরে ওই জমিটা পেয়ে গেছিল এবং পুরো একটা বড় এরিয়া পেয়ে গেছিল ওই জায়গাটাতে, কেননা অত অল্প দামে ওই জমিটা দীর্ঘদিন পড়ে আছে, 40 বছর ধরে, কে কিনবে। তো যখন ওরা নেয় তখন বোধহয় ওরকম মানে কংক্রিট কোনো ওনারও ছিল না। যাই হোক, ওই কোনোভাবে গিয়ে কোর্টে গিয়ে ওরা জমিটার মানে দখলআন্দাজি নেয়। এবার তখন এবার তারপর থেকে এই আস্তে আস্তে বিল্ডিংটাকে একটুখানি রিকনস্ট্রাক্ট করে একটুখানি রেনোভেশন করে, কিন্তু খুব যে পুরোটাকে মডিফাই করে দিচ্ছে, একদম ভেঙে চুরে সবকিছু নতুন করে ফেলেছে তা নয়, মানে ওইটাকে একটুখানি জাস্ট টুকটাক টুকটাক মডিফাই করেছিল। বললাম না, মেঝে থেকে শুরু করে বাথরুম থেকে শুরু করে সব আগেকার দিনের মতোই অ্যাজ ইট ইজ ছিল, মানে কোনো কিছু যে খুব একদম সবকিছু ভেঙে ভেঙে নতুন করে করেছে তা নয়। তো যখন ওই ভাই বোনটা মারা গেল না,
তারপরে নাকি ওই তল্লাটে সবার মধ্যে একটা রিউমার আসে যে এখান থেকে তো আমাদেরও পরবর্তীতে বিপদ হতে পারে, হয় না অনেক সময় কোনো পরিত্যক্ত জমিতে কোনো একটা খারাপ জিনিস দানা বাজছে করতে করতে হয়তো আশপাশের কোনো জমি আছে সেখানে কেউ বাড়ি করলো কিনলো, এখানে কাউকে উৎপাত করতে পারছে না তো পাশেরটাতে হানা দিল, সেখানে গিয়ে উৎপাত করতে শুরু করলো, মানে অনেক রকমই তো হতে পারে। তো এই সমস্ত ভাবনা চিন্তা করে ফাইনালি তখন ওরা ডিসাইড করে যে ঠিক আছে এখানে আমরা একটা ওই মসজিদ থেকে সবাইকে আনে, তো মসজিদ থেকে যারা এসেছিল তারা ওই জিনিসগুলোকে বলে হ্যাঁ এখানে কিন্তু একাধিক প্রেতাত্মার বাস আছে, এবং সেই জিনিসগুলোকে পুরো ওইটুকুর মধ্যে বেঁধে দেয় যে ওরা এখান থেকে কিছু বেরোতে পারবে না, ঠিক আছে, অন্তত পাশের জমিতে গিয়ে হানা দিতে পারবে না, ওই বাউন্ডারি ওই যে ওয়াল বাউন্ডারিটা ছিল ওই ওয়াল বাউন্ডারির মধ্যে ওদেরকে বেঁধে দেয়। এবং ওই যে পীর বাবা যেখানে চাদর চড়াতেন ওইটা করা হয়েছিল বলে মানে ওই জায়গাটা না অতটা বিপজ্জনক হয়ে ওঠেনি, বলে এটা যদি না করা থাকতো এবং মানে আল্লাহর মেহরবানিতে ওটা এতদিন ধরে সবকিছু সেই সালামত আছে, ওটা যদি না হতো না বলে এই তল্লাটা কেউ বাস করতে পারতো না, কারণ ওটা এতটাই ভয়ঙ্কর, মানে সবকটা ওখানে পিশাচে পরিণত হয়েছে আজব। এবং এই যে আগেও মেরে ফেলেছে এই ছোট বাচ্চা মেয়েগুলো যারা এসছে ওই জিনিসটা দিয়ে যদি ওদেরকে এত বছর ধরে কন্ট্রোলে না রাখা হতো, ওদের দাপটটাকে কমিয়ে না ফেলা হতো, তাহলে কি হতো হয়তো এরাও এতদিন থাকতেই পারতো না, হয়তো এরাও প্রাণে মরে যেত, ঠিক আছে সবাই। তো যার জন্য উনি ওই জিনিসটা কন্টিনিউ চালিয়ে যেতেন, উনি কখনো মানে কারোর যাতে বিপদে না পড়ে, মানে ওটাও বোধহয় ওনার আগের জেনারেশনও করতো তারপরে উনি করছেন এই ব্যাপারটা, তো ওরা ওটা চালিয়ে যেত, কেউ কিন্তু ওদের মানে বলেনি যে তোমরা এটা করো, মানে ওরা নিজেদের তাগিদে এটা করতো, এত ভালো ছিল মানে ওই মৌলবী বা তার ফ্যামিলি যে ওরা জানে যে ওইখানে ওইটাকে যদি কন্ট্রোলে না রাখা যায় মাঝে মাঝে তো তাহলে কিন্তু অনেক বড় বিপদ হয়ে যেতে পারে, এই পুরো জমিটার শুধু নয় এই পুরো তল্লাটে প্রবলেম হয়ে যেতে পারে, কারণ সব জায়গাটা হানা দিতে পারবে এতটাই পাওয়ারফুল। তো ওই জন্য ওইখানটা ওই বাঁধনটাকেও, কারণ আরেকটাও ব্যাপার তাহলে তুমি কোথাও একটা কোনো সোলকে বাঁধলে একটা লিমিটেশন থাকে কিন্তু যে 12 বছর বা তারপরে গিয়ে কিন্তু সেই বাঁধনটা আলগা হয়ে যায়, তারপরে কিন্তু সে আর বাধা থাকবে না, তো ওইটাকেও বারবার রিপিট করতে হয়, ওই জায়গাটা মেনটেন করতে হয়, এইভাবে ওরা আর কি উপদ্রবটা কোনোভাবে কমিয়ে রেখেছিল ওখানে। তো এই ছিল যে মেন স্টোরি লাইনটা যেটা ওই পীর বাবার কাছ থেকে জানা যায়। তো পীর বাবা বলেন যে এই জায়গাটা সত্যিই খুব ভয়ঙ্কর, এই জমিটা মানে আমরা তো কোনোভাবে ঠেকিয়ে রেখেছি, কিন্তু ইমিডিয়েট যদি এখানটা সবচেয়ে ভালো হয় কি পুরো ভেঙে ফেলে যদি এই বিল্ডিংটাকে আবার পুরো মানে পুজো টুজো দিয়ে জমিতে আবার যদি কনস্ট্রাক্ট করা হয় তাহলে বেটার, কেননা এই পুরোনো হাভেলিটা টাইপের যতদিন থাকবে না ততদিন এখান থেকে ওদেরকে তাড়ানো খুব মুশকিল, মানে এবং ওরা এতদিন ধরে এখানে আবদ্ধ হতে হতে ওরা হয়তো বাইরে গিয়ে মানে হয়তো কিছু করতে পারছে না, কিন্তু বাড়ির ভেতরে কিন্তু আজ নয় কাল ওরা অনেক বড় ক্ষতিও করে দিতে পারে। তবে ওই উনি কন্ট্রোলে রাখতেন সবসময় যে পাওয়ারটা যাতে ধরা থাকে, মানে খুব বেশি যেন আউট অফ লিমিট কিছু না হয়ে যায়, ঠিক আছে। তো এই ছিল মেন ব্যাপারটা। তো তারপরে নাকি ও বললো যে আমরা সবাই অথরিটিকে বললাম বোঝালাম, তো যখন পীর বাবাও কথা বললেন তো তখন উনি কিছুটা আর কি নিমরাজি হলেন, ফাইনালি ওদের বড় করে একটা পুজো টুজো দেওয়া হলো। তারপরে ওই বিল্ডিংটা পুরো ভেঙে তো ওইভাবে আবার করা তখন সম্ভব না, আর কি করেই করবে, তখন তো অলরেডি বাচ্চাগুলো থাকতেও শুরু করে দিয়েছে, এত খরচা করে ওইখানে আলাদা আলাদা কম্পার্টমেন্ট করে করে অতগুলো ওয়াশরুম বানিয়েছে, মানে অথরিটি তো খরচা তো করেছে না, পুরো জিনিসটাকে আবার রেনোভেট করতেও তো টাকা লেগেছে, তো ওরাও বলছে যে না এখন পুরো জিনিসটা ভেঙে করতে গেলে তো অনেক খরচ হয়ে যাবে। তো তারপর নাকি অনেক পীর বাবা তারপরে নানান রকমের মন্দির থেকে পুরোহিত এনে যজ্ঞ টজ্ঞ করা নানান কিছু হয়, করার পর তারপরে তো বলে নাকি এখনো ওখানে সেই হস্টেলটা এখন বলে এখন আরেকটা ব্যাপার হয়েছে কি বলতো দিদি, এখন কিন্তু ডরমেটরিতে জায়গা নেই, মানে আগে প্রথম আমরা ওই রকম 8 জন কি 13 জন এরকম থাকতাম, তখন একটা প্রবলেম ছিল বটে, বাট এখন এমন হয়ে গেছে কি মানে এমনি 3 ধারণের জায়গা নেই হস্টেলের মধ্যে, মানে ওই 2টো রুমও উপচে পড়ছে, কারণ এখন ওটা অনেক বড় কলেজ হয়ে গেছে, অনেক স্টুডেন্টস হয়ে গেছে, এখন হয়তো হস্টেলেই 60 জন 70 জন থাকে, তো ওই 60-70 জন মিলে একদম সেই গ্যাদাগেদি করে থাকে, তো তার মধ্যে কি আর ভূতেরা উপদ্রব দেখানোর মতন সুযোগ পায়, মানে মানুষের উপদ্রবেই এখন ওই বাড়িটা অস্থির, তো সেই জন্যই হয়তো এখন উপদ্রবটা কম্প্যারেটিভলি কমে এসেছে, তো হতে পারে সেটা একটা রিজন, আদারওয়াইজ মানুষের সংখ্যা এত বেড়ে গেছে যে হয়তো তারা সেরকম ভাবে কিছু উপদ্রব করতে পারে না। তবে এখনো ওটা বাঁধন দেওয়া আছে, পীর বাবা এসে চাদর চড়াতে থাকে যেমন আসার, মন্দির টন্দির করেছে একটা পাশে, সেখানে পুজো দেওয়া হয়, তারপর ধূপ ধুনো তো প্রত্যেক বেলায় চড়ে, তো এখন মোটামুটি একটা স্টেবল কন্ডিশনেই রয়েছে আর কি। তো সুকন্যার এই অভিজ্ঞতাটা প্রচন্ড মারাত্মক ছিল বলে আমি না জীবনে কোনোদিন আমি এই ঘটনাটা ফেস করার আগে কখনো দিদি ভূতে বিশ্বাস করিনি, মানে
আমি কখনো অন্তত এটা বুঝিনি যে ভূতে বিশ্বাস করো, আমিও কোনোদিন ভূতে বিশ্বাস করব। আচ্ছা, পার্সন ভূত, আচ্ছা হ্যাঁ পার্সন গ্রেটার দেন ভূত, রাইট রাইট। পীর বাবা সেভড মাই লাইফ ওয়ান্স। আচ্ছা বলো আমাকে স্টোরিটা শেয়ার করো। আচ্ছা যারা যারা আমাকে শুনছো, তারা যারা জানো না তাদের জন্য বলে দিচ্ছি 8240840618 এটা আমার নাম্বার। তোমাদের লাইফে যদি এইরকম ইন্টারেস্টিং কোনো গল্প থাকে যেটা তোমরা নিজেরা ফেস করেছো, আমাকে ডেফিনেটলি শেয়ার করো, কারণ আমার দুর্ভাগ্য আমি এখনো পর্যন্ত ভূত দেখিনি আর আগামী দিন দেখতেও চাই না। হ্যাঁ, ভূত আর জায়গা পাচ্ছে না ওখানে, রাইট। এমন মানুষ বেড়ে গেছে যে ভূত আর থাকে কোথায়, সত্যিই তাই। আচ্ছা, অনেক কিছুই জানার বাকি আছে। মানুষকে বিশ্বাস করা খুব কঠিন। বাইজি মহিলাটা থাকলো, তার ফ্যামিলি লস্ট হলো, তার সাথে এতগুলো মানুষের প্রাণ গেল, রাইট। আচ্ছা, পৌলমী দাস লিখছে দারুণ লাগলো। ইউ আর লুকিং সো প্রিটি লিখছে অস্মিতা দে, থ্যাংক ইউ। আচ্ছা কটা বাজলো? 9:10। ঠিক আছে, আমি আর একটা তাহলে ছোট স্টোরি এখানে শেয়ার করি, তারপরে মুভ করব, ঠিক আছে, ওই চ্যানেলে। আচ্ছা, অমৃতা বিশ্বাস লিখছে জয় জগন্নাথ। ভূত দেখিস দেখিস না, মানুষের চাপে ভূত হাওয়া হয়ে যাচ্ছে। আমার কোনো ইচ্ছাও নেই বাবা, ওসব বলে লাভ আছে? যারা দেখার তারা তো এই ফাঁকতালেই ঠিকই দেখে নিচ্ছে রে ভূত, আমি দেখতে পাচ্ছি না, আমার কপাল খারাপ। আমি ভাই সত্যি কথা ভূত দেখতে পাইনি এখনো পর্যন্ত, কোনোদিন আমার সেই কপাল খোলেনি। আমি ভগবান উপলব্ধি করেছি, কিন্তু আমি ভূত কখনো দেখিনি, ইটস আ ফ্যাক্ট। মানে এটা আমি সবসময় বলে থাকি, আর আমি সত্যি কথা খুব যে আন্তরিকভাবে তাদেরকে দেখতেও চাই তা নয়, মানে আমার কোনো ইন্টারেস্টও নেই ওদেরকে দেখার। হয়তো দেখলে বোধ হয় সেদিনই আমি আর্ট ফেল করে যাবো, শত অস্ত দূরে পালাবো আমি, বাবা ভূত দেখার কোনো শখ নেই আমার। তোমার ড্রেসটা দারুণ লাগছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এটা খুব গরম রে এটা সোয়েটার, তো খুব ভালো লাগে আমার এই সোয়েটারটা ভীষণ। আজকে যা ঠান্ডা, আজকে দারুণ মানে ঠান্ডা লাগছে আমার। আচ্ছা বেশ, পিকনিকের দিন তোমার মেকআপটা কে করেছিল? দি পিকনিকের দিন আমাকে শুভজিৎ মানে গ্রুম করেছিল। শুভজিতের নাম্বারটা দেখবে, আমি পিকনিকের দিন রাত্রেবেলা যে লাইভটা করেছি ওই লাইভে আমি শুভজিতের ডিটেলস নাম্বার সব শেয়ার করে দিয়েছি। তো আমার ভীষণ রকম কনফিডেন্স আছে ওর ওপরে, ও ভীষণ ভালো কাজ করে। যদি কখনো কারোর কোনো প্রয়োজনীয়তা থাকে ইউ ক্যান ডেফিনেটলি ওকে চুজ করা যেতে পারে, ঠিক আছে, এটা আমি একদম কনফিডেন্টলি বলছি। ও ভীষণ ভালো সাজায়, আর সব থেকে ভালো কথা মানে একদম তোমার মনের মতন করে সাজাবে। তুমি যেটা বলবে ও হয়তো, তুমি যেটা বলবে তার সাথে নিজের আর্ট ফর্মটাকেও মিক্স করে একটা সুন্দর আউটলুক ক্রিয়েট করে, তো আমার খুব ভালো লাগে অ্যাকচুয়ালি ওর কাজ। আচ্ছা, মিষ্টি মেয়ে একটা, অনিন্দিতা দাশগুপ্ত লিখছেন। আচ্ছা তো বেশ, এবার আচ্ছা আরেকটা তাহলে ছোট ইনসিডেন্ট যেটা আমি বলছিলাম, আমি তাহলে এখন আর কোনো গল্পে ঢুকছি না, কারণ গল্প ঢুকলে আবার সেটা শেষ করতে আমার অনেকটা সময় লেগে যাবে। একটা অভিজ্ঞতা, আচ্ছা যে এই সুকন্যারই একটা অভিজ্ঞতা বলি, যেটা আমি বলছিলাম তোমাদেরকে যে গল্পের শুরুতে, যে ওর এই যে রেজাল্টটা খারাপ হয়েছে ওর বাড়িতে থাকাকালীন, তো সেটারও একটা কিন্তু গল্প আছে। ওর বাবা, উনারা মানে সরি ওর বাবা না, ওর দাদু, উনি আর কি বাটা কোম্পানির এক্সিকিউটিভ ছিলেন, ঠিক আছে। এবং ওদের বাটানগরে তো তুমি জানো যে যারা বাটা কোম্পানিতে জব করে তাদের তো সকলকে কোয়ার্টার প্রোভাইড করা হতো। তো ওনার দাদু তো উঁচু পোস্টে ছিল, ওনারও কোয়ার্টার ছিল, ওখানে সমস্ত লেবার্সদেরও কোয়ার্টার থাকতো। তো সেই বাটানগরেই ওরা থাকতো, ওর বাবারা আর কি। পরবর্তীতে ওর দাদু যখন রিটায়ার করে যাবেন, তো রিটায়ারমেন্টের আগে পিছে উনি একটু প্ল্যান করেন যে না এবার তো আমাকে কোয়ার্টার ছাড়তে হবে, তো তার আগে আমি কিছু একটা কিনে সেটেল হয়ে যাই। ও দাদু কি করেন, একটা জমি কিনবেন, এবং ওর দাদুর একটা খুব শখ ছিল, মানে সারা জন্মে উনি খালি মানে জমিয়ে গেছেন যে আমি একটা বাংলো বাড়ি তৈরি করব, মানে বিরাট বড় বাড়ি তৈরি করব। এবার যদি একটা মানুষকে একটা বিরাট বড় বাড়ি তৈরি করতে হয় তাহলে তো সাফিসিয়েন্ট জমি জায়গাটাও লাগবে। তো এইবার কি করে ওরা, ওরকম তোমার ওই মানে একটা স্কোয়ার মতন সিলেক্ট করে দাদু, দেখে যে পুরো জায়গাটা খালি আছে। এবার স্কোয়ারটার মজা হচ্ছে কি, ওটা এরকম ভাবে না কাটা, ঠিক আছে, মানে এদিকে 3টে প্লট, এদিকে 3টে প্লট, ওপরে একটা প্লট, নিচে একটা প্লট, মাঝখানে যে একটা প্লট, মানে যদি তুমি ওটাকে মানে 3x3 তে ক্রস করো, তাহলে এবার 3x3 এর মাঝখানে যে বক্সটা পড়ছে ওই বক্সটাতে মানে কোনো ওনার নেই ওই জমিটার, ঠিক আছে, ওটার কোনো ওনার খুঁজে পাওয়া যায়নি। বাকি প্রত্যেকটা বক্স ওনাকে পারচেস করতে হয়েছিল প্রত্যেকটা পার্টকে, কিন্তু ওই মাঝের পার্টটার কোনো ওনারশিপ নেই। তো
তো ওই কারণে মানে ওটা হয়তো শোনা যায় যে কোনো মুসলমান ভদ্রলোকের একটা প্লট ছিল, কোনো কারণে উনি ছেড়ে দিয়ে চলে গেছেন, তারপরে উনি বেপাত্তা, মানে তার সাথে আর কোনোভাবে যোগাযোগ করা যায়নি। পরবর্তীতে জানা যায় উনি মারা গেছেন। তো তারপরে ওই জমিটার আর কোনো ওনারই নেই। তো যখন রেজিস্ট্রি করা হলো সেই কারণে ওই সমস্ত কিছু প্রমাণ করে মোটামুটি ওই বলা হলো যে ভার্বালি ওটা আপনারই ধরে নিন, কেননা ওখানটা ওইটুকুনি জমিটা ইভেন কোনো কাজেরও নয়, মানে কেউ যদি ওটা কেনেও সে তাকে জাদু এলাও না করলে সে তো এন্ট্রান্সও তৈরি করতে পারবে না না নিজের। তো যার জন্য কি হলো ওই জমিটার ফেলে রেখে কি হবে, তো স্বাভাবিকভাবে পুরো বাকি সার্কেল করে পুরো জমিটাও কিনে নেন, ওই জমিটাও ওনারই চলে আসে হাতে। তো এইবার কি হয় উনি ওখানে বড় করে একটা বাংলো তৈরি করলেন। তো দাদুর খুব ইচ্ছা ছিল যে রিটায়ারমেন্টের পর উনি কাপড় প্রিন্টিং এর বিজনেস স্টার্ট করবেন। তো উনি অত টাকা ইনভেস্ট করে বিরাট বিরাট বয়লার করেন ওখানে, কারণ বলে যে কাপড় প্রিন্ট করার আগে না ওখানে 4-5 ঘন্টা ধরে নাকি ওগুলোকে ভালো করে স্টিমে বয়েল করতে হয়। তো সেই বড় বড় স্টিম বয়লার ওগুলো উনি কেনেন, কিনে বসান ওই মেশিনগুলো। তো ওখানে প্রচুর লেবার উনি অ্যাপয়েন্ট করেন। মানে ওনার ওই রকমই প্ল্যানিং ছিল যে ওই অত বড় জমি কিনবো, কারখানা করব, মানে আমার ছেলেদের জন্য পরবর্তী ক্ষেত্রে যাতে ওদেরও কোনো রকম অসুবিধা না হয়, ওদেরও সংস্থান হয়ে যাবে, তো ওদের জন্য আমি ওইখানে ওই কারখানাটাও করে দেবো, প্লাস আমি একটা বড় বাংলো বাড়ি বানাবো যেখানে পার্টে পার্টে আমার ছেলে মেয়ের সবার সম্পত্তির ভাগ থাকবে। এরকম একদম খুব ভালো একটা, আমি নামটা করব না, বাট কলকাতার খুব নিকটবর্তী একটা স্থানে, মানে যে এখনকার ভ্যালুয়েশন সেখানে মারাত্মক, ঠিক আছে, এরকম একটা পজিশনে বাড়িটা। তো এবার যাই হোক, তো ওরা ওইটা করে এবং দাদু প্রচুর ইনভেস্ট করেন, বুঝতেই পারছো, একটা কারখানা নামানো, একটা অতগুলো লেবার রাখা, এবং দাদু খুব ভালোভাবে বিজনেসটা বুঝতেন। তো প্রচুর অর্ডারস ওনার পুরো হাতে রেডি ছিল। তো উনি আনেন, কাপড় প্রিন্টিং এর বিজনেসটা স্টার্ট করেন। তো প্রথম কিছু মাস না খুব ভালো কেটেছিল ওই বাড়িটাতে, খুবই ভালো কাটে। কিন্তু আস্তে আস্তে কি হলো দেখা গেল যে বাড়িটার মধ্যে না কোনো কিছুই ভালো হচ্ছে না, মানে সবকিছুই শুরুতে খুব ভালো লাগছে, আফটার দ্যাট কিন্তু সবই যেন কেন খারাপ হতে থাকছে। মানে ওই অত টাকার মেশিন উনি আস্তে আস্তে অর্ডার পাওয়া পুরো বন্ধ হয়ে গেল, অত বড় বিজনেসটা প্ল্যান করেছিল পুরো বিজনেসটা পড়ে গেল, মেশিনগুলো খারাপ করে হতে থাকলো, কোনো মেশিন ঠিকঠাক চলতো না, আজকে এটা রিপেয়ার করতে হয় তো কালকে ওটা রিপেয়ার করতে হয়, এই করতে করতে তো কারখানা বন্ধ হয়ে গেল। মানে দাদুর যা প্ল্যান ছিল ওটা যদি সত্যি সত্যি করে উঠতে পারতো তাহলে আজকের ফিরে তাকানোর দরকার নেই, এরকম লাগতো। তো এবার তারপরে ধরো বাড়িটা যে বড় করে করেছে, বাড়িতে ছেলে মেয়েরা সবাই কি চাইতেন, তো এটাই চাইতেন যে সবাই সুস্থভাবে ভালোভাবে থাকবে। প্রত্যেকের শরীর খারাপ, প্রত্যেকের অকাল মৃত্যু, মানে এরকম নানান ঘটনাবহুল একটা জীবন কেটেছে ওদের। তো ওইটাই বলছিল যে আমাদের যেন, তো আমরা কোনোদিন মানে এত চেষ্টা করেও আমরা ভাইরা বোনেরা কেউ না কখনো ওই বাড়িটাতে থাকাকালীন ভালো রেজাল্ট করতে পারিনি। আমরা যেই মুহূর্তে বাড়িটা থেকে বেরিয়ে চলে এসেছি, এই যে হস্টেলে থাকতাম, বলে আমি প্রত্যেক ইয়ারে ইভেন ওয়েস্ট বেঙ্গলে টপ করেছি, ঠিক আছে, তো বলে আমি নিজেই অবাক হয়ে গেছি যে আমি কি করে এটা করতে পারলাম, কিন্তু আমি সেই অনুযায়ী কিন্তু ক্লাস 12 পর্যন্ত আশানুরূপ ফল পাইনি। তো এই ব্যাপারগুলো চলতো আর কি ওই বাড়িটার মধ্যে। বলে আমার ভাইও এখন বেরিয়ে চলে গেছে, এখনো পড়াশোনায় প্রচুর ইমপ্রুভ করেছে, কিন্তু যখন ওই বাড়িটার মধ্যে থাকতো না তখন কিন্তু না এতটা প্রোগ্রেসিভ ছিল না ও। তো এই বাড়িটার একটা কিছু ব্যাপার আছে। তো যাই হোক, এবার এইরকম যখন প্রচন্ড আবা থাবা যায়, স্বাভাবিকভাবে আমরা তখন কি করি, বাড়িতে কাউকে একটা ডাকি, ডেকে দেখাই যে বাড়িতে কিছু আছে বা কেন এরকম হচ্ছে। তো তখন নাকি একজন এসেছিল ওদের বাড়িতে, তো উনিও একজন মুসলিম মৌলবী ছিলেন। তো উনি নাকি বলেছিলেন যে এই বাড়িতে এই যে মাঝখানে যে জমিটা না, এই মাঝখানের জমিটা এর তলায় কোনো কবর আছে, ঠিক আছে, এবং এই মাঝের জমিটা মানে যাকে কবর দেওয়া হয়েছিল সে ঠিক প্রত্যেক দিন 12টা থেকে 4টের মধ্যে একটা কোণ দেখিয়েছিল, এক্সাক্ট কোণটা মেনশন করেনি আমাকে, বলে একটা পার্টিকুলার কোণ দিয়ে একটা রাস্তা দেখালো, বলে এই রাস্তাতে প্রত্যেক দিন ওই সোলটা যাতায়াত করে, ঠিক আছে। এবার কি হয়, মানে যেহেতু একটা নেগেটিভ এনার্জি দীর্ঘদিন ধরে বাড়িতে আছে, তাই ডাইরেক্ট কোনো ক্ষতি না করলেও পুরো বাড়িটার মধ্যে না একটা ভীষণ রকম নেগেটিভিটি ছড়িয়ে গেছে, একটা নেগেটিভ ইম্প্যাক্ট। ওই জন্য ওই বাড়িতে থাকাকালীন কারোর কোনো লাইফে কোনো কিছু ভালো হয়নি। বলে
এখন দেখো আমি ব্যাঙ্গালোরে এসে কত ভালো জব করছি, আমি একদম সেটেলড, তারপর আমার ভাই কত সেটেলড, ঠিক আছে, সবাই আমরা আস্তে আস্তে দাঁড়িয়ে গেছি, কিন্তু সব কিন্তু বাড়ি থেকে বেরিয়ে আসার পর ওই বাড়িতে ভালো কিছু হয়নি। তো অনেকবার বলছে যে আমরা ঠিক করেছি কি বিক্রি করে দেবো বা কিছু, কিন্তু ওই বাবা কাকার সেন্টিমেন্ট যেরকম হয় যে দাদুর হাতে করে তৈরি করা বাড়ি, তো সেটা এভাবে দিয়ে দেওয়া যাবে না, মানে সেটা আমরা বিক্রি করব না। তো সেই কারণে এখনো টিল দ্য ডেট ওর মাটা থাকে ওই বাড়িতে, কিন্তু বলে যে যতক্ষণে বাড়ির মধ্যে না তোমার মনে হবে শরীর খারাপ লাগছে না, তো তোমার লাইফে কিছু ভালো চলছে না, যে তুমি বাড়ি থেকে বেরিয়ে আসবে না সব মনে হবে যেন কত সুন্দর কত ঠিকঠাক। তো মানে খুব অদ্ভুত একটা অভিজ্ঞতা হলো। এবং ওই মৌলবী নাকি তারপরে বলছেন যে এটা কিছু করার নেই, মানে ও না খুব একটা যে হার্মফুল তা না, হয়তো কোনো ক্ষতিও করবে না, কিন্তু ও এখানে পুরো গেড়ে বসেছে, মানে ওর এখানটা যাতায়াতের পথ আছে, ও ঠিক 12টা থেকে 4টে অব্দি ওদের একটা কোণ দেখিয়ে দিয়েছিল, বলেছিল যে এই রাস্তাটাতে আপনারা কেউ যাতায়াত করবেন না ওই টাইমটাতে পথে পড়ে গেলে কিন্তু বড় বিপদ হতে পারে। তো ওরা ওই রাস্তাটা অ্যাভয়েডও করতো, কিন্তু পুরো বাড়িটার মধ্যে একটা প্রচন্ড নেগেটিভিটি। তবে এখনো ওরা ওই বাড়িটাতে থাকে, তো ওটা এখনো আছে ওরা ওই বাড়িতে। আচ্ছা, আজ লাইভটা ডিস্টার্ব করছে কেন জানি না তো। আচ্ছা, মৌলবীরা দারুণ এসব পারে, একদম বিশ্বাসে মিলাই বস্তু, তো আমরা যদি বিশ্বাস রাখি তাহলে ডেফিনেটলি পারেন ওনারা। আচ্ছা, কি কি লিখছে? অনন্যা পাল লিখছে হাই শ্রেয়াদি, হ্যালো অনন্যা, কেমন আছিস? হাই দিদি, দেরি হয়ে গেল, বেতালের গল্পটা শুনবো, খুব অপেক্ষায় আছে। এই আমি এটাই ভাবছিলাম। পারমিতা লিখছে আমাকে সবাই বসে আছে যে বেতালের গল্পটা কখন স্টার্ট হবে, এই এপিসোডটা তাড়াতাড়ি কভার করো আর চলো বেতালের গল্পটাই শুনি। আচ্ছা, বিলেটেড অ্যানিভার্সারি দিদি, থ্যাংক ইউ আন্টি, তুমি খুব মিষ্টি লিখছে বুবুন সরকার দাস, ও মা গো, থ্যাংক ইউ। আচ্ছা, তোমার রিংটা দারুণ লাগছে, আমারও খুব পছন্দ হয়েছে, আমার খুব ভালো লেগেছে। অ্যাকচুয়ালি আমার কাছে অনেক রকমের আংটি আছে, কিন্তু আমার কাছে এইরকমটা নেই, আর এ ছিল না আর কি। আর আমার মানে বেশ অনেকদিন আগে থেকে দেখে বেশ পছন্দ হয়েছিল, মানে রেগুলার ইউজের জন্য বেশ কমফর্টেবল, ব্যাপারটা বেশ সুন্দর দেখতে। এমনি আমি একটু রেড জিনিস পছন্দ করি, মানে যে কোনো কিছু পরতে, আমি হাতেও শাখা টাখা না পরি, বাট আমি পলা পরতে খুব ভালোবাসি, আমার খুব রেডের ওপর একটা অ্যাফিনিটি আছে, মানে আমার রেড জিনিস খুব ভালো লাগে পরতে। আচ্ছা, আমার কমেন্টটা পড়ো, সৌভিক দাস পড়ে ফেলেছি, লিপস্টিকটা খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। বর্ণা কর্মকার লিখছে আমার গল্পটা কি আজকে বলবে? না বর্ণা, তোমার গল্পটা আজকে বলছি না, হ্যাঁ। আর বর্ণার সাথে তো আমার কথা বলতে বলতে মাঝখানে কথাটা ব্রেক হয়ে গেল, আমি পরে না তোকে ফোন করবো করে আমার আর করা হয়নি, আমি নেক্সট উইকের মধ্যে তোর সাথে কথা বলে নিচ্ছি বর্ণা, ঠিক আছে? আমি তোর কাছ থেকে বাকি স্টোরিটাও তুই যেটা বলার জন্য পেন্ডিং আছে না, ওটা আমি শুনে নেব। আমি ভেরি সরি, আমি এত ব্যস্ত হয়ে গেছিলাম, কালকে অ্যানিভার্সারি ছিল, তার আগের দিনও একটু ইভিনিং এর দিকে ব্যস্ত হয়ে গেছিলাম বলে আমি তোকে কল ব্যাক করতে পারিনি। আচ্ছা, মৌমিতা পাল লিখছে হ্যাপি অ্যানিভার্সারি দিদি, থ্যাংক ইউ। আচ্ছা, তোমাকে খুব ভালো লাগে, আমার নামটা নাও দিদি। পারমিতা মণ্ডল, নিয়ে ফেলেছি। মহুয়া চক্রবর্তী লিখছে মিষ্টি লাগছে। আচ্ছা, বেশ ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে এখন অফ হই, রাইট? আমরা এখান থেকে তার চলো অফ হই, দিয়ে যাওয়া যাক আমাদের বেতালের গল্পটার জন্য। সবাই অধীর আগ্রহে বসে আছে, আমি আর অপেক্ষা করাবো না, এবার ওখানে শুরু করি বেতালের গল্পটা। হ্যাপি অ্যানিভার্সারি টু বোথ অফ ইউ, থ্যাংক ইউ। ডিনার সার্ভ করি এবার, তো ইউটিউবে করে চলে এসেছো? আচ্ছা, ইউটিউবে জাম্প করবে, হ্যাঁ চলে এসো। এটা কি অ্যানিভার্সারি গিফট? হ্যাঁ, ওই একটা হলেই হলো আর কি। আমার গিফট তো মানে আমাদের ওরকম ব্যাপার নেই যে অ্যানিভার্সারি কোনো মানে ওই রকম একটা ইভেন্ট দেখে আমাদের গিফট করতে হয়, যখন যেটা ইচ্ছা হয় কেনা হয়ে যায়। তবে হ্যাঁ, ওই আর কি একটা উপলক্ষ তো দরকার হয়, সেই ওই কেনা হয়ে গেল আর কি। তবে আমার অ্যানিভার্সারি গিফটটা পেন্ডিং আছে, আসবে সেটা, এই আর কি। এটা ঠিক, এটা হ্যাঁ মানে এটা ওই অন দ্য ডে আর কি, স্পেশাল গিফট একটা ছিল, একটা গিফট আছে আমার জন্য অ্যানিভার্সারিতে, সেটা সারপ্রাইজ। আচ্ছা, কালকে ব্যাংকে অফ? কালকে পুরোটা অফ না, কালকে 2:30 থেকে বোধহয় ওদের অফিস। কেন, সেন্ট্রালের সবারই মনে হয় সেন্ট্রাল অফ দিয়েছে তোমার 2:30 পর্যন্ত, ঠিক আছে? সকালবেলা সবাই রাম নাম করবে, রাম নাম করে সবাই অফিস যাবে, ঠিক আছে? সকালবেলা 9টা থেকে হ্যাঁ রাম নাম করতে শুরু করবে। অর্পিতা বিশ্বাস লিখছে কি গিফট গো? এই যে এইটা। আচ্ছা,
দিদি তোমায় দারুণ লাগছে। আমার আমার ছেলের একটা ইনসিডেন্ট বলি। আমার ছেলে একটা মজার কাণ্ড করেছে সেদিনকে। কি হলো, মানে আমাদের এই তো সবাইকে তো 5টা করে প্রদীপ জ্বালাতে নিশ্চয়ই বলা বলা হয়েছে, প্রত্যেকে মানে এসেছিল বিজেপি থেকে সবাই, এবং তারা সবাই এসে ওই বড় বড় পতাকাগুলো নিয়ে এসেছিল না, রামের, হনুমানজির সব বড় বড় পতাকাগুলো নিয়ে এসেছে। এসে এরকম আমার হাতে একটা কি দিল, ধান টান ছিল মনে হয়, বললো যে ওটা তুমি ঠাকুরের তাকে রেখে দেবে, আর বললো যে এরকম 5টা প্রদীপ জ্বালতে হবে সন্ধ্যাবেলার দিকে ইত্যাদি। এবার এগুলো যখন হচ্ছে, আমার ছেলে মাঝখান থেকে হঠাৎ চিৎকার করে উঠলো, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, রাজা রাম, জয় শ্রীরাম। দেখলাম ওনারা তো ভীষণ খুশি, আপ্লুত। তাদের মধ্যে দুজন তো বলেই ফেললো, আহা কি ভালো আপব্রিঙ্গিং, এখন থেকে বাচ্চাকে এসব শেখাচ্ছে, কি ভালো, এখন থেকেই বাচ্চা রাম নাম করছে, এরকম বাচ্চা কটা দেখা যায়। দারুণ খুশি আর কি তারা। আমার ছেলে এরকম রাম নাম করে দিল একটুখানি তাদের সামনে, মানে ও তো ওই পতাকাগুলো দেখে এক্সাইটেড হয়ে গেছে, ওই পতাকায় রাম আর হনুমানকে দেখে ও গান জুড়ে দিয়েছে তাদেরকে দেখে। আর তারা তো তাকে নিয়ে ভীষণ খুশি যে এই বয়স থেকে ওরা মানে আমাদের কালচারটা অ্যাডপ্ট করছে। ও তো ওটা ভীষণ ওদের কাছে অ্যাপ্রিসিয়েটেবল লেগেছে, সেই গান জোর শুনিয়ে দিল তাদের। আচ্ছা, আমি দিদির পথের পথিক, পাপিয়া বন্দ্যোপাধ্যায়। আমি কারোরই পথের পথিক নই, কারণ আমাকে কেউ পার্সোনাল কোনো বেনিফিটস দিচ্ছে না, তো আমি কারোর পথের পথিক হয়ে কি করব। আমি খুব নিউট্রাল মানুষ, ঠিক আছে। এখন ভোটটা দিতে যেতে হয়, নাহলে ভোটার আইডিটা আবার ল্যাপস হয়ে যেতে পারে, ওই ভয়ে ভোটটা দিয়ে আসি গিয়ে। তো আমি কারোরই পথের পথিক নই, আমি একদম নিউট্রাল পার্সন। ভাই আমাকে কোনো দলে টানো না, হ্যাঁ। আচ্ছা, দিদি সানডে মানেই তোমার গল্পের অপেক্ষায় থাকি। আচ্ছা, এই তো শ্রেয়াদি দারুণ প্রাইজ পেয়েছে, জয় শ্রীরাম। আচ্ছা চলো, আমি এবার যাচ্ছি, শিফট করি হচ্ছে ইউটিউবে, ওখানে দেখা হচ্ছে। টাটা, এখান থেকে অফ হচ্ছে।